আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের প্রথম পত্র প্রাক ইসলামী আরব এ অধ্যায় থেকে দ্য গ্রিক সিভিলাইজেশন, গ্রিক সভ্যতা নিয়ে আমরা কথা বলতে চাই। অর্থাৎ প্রাচীন গ্রিক সভ্যতা, অন্যভাবে আমরা বলতে পারি যে মানব সভ্যতায় প্রাচীন গ্রিকদের অবদান। তো চলো বন্ধুরা, আমরা আগে গ্রিক সভ্যতা আলোচনা করতে গেলে গ্রিক সিভিলাইজেশন, দ্য গ্রিক সিভিলাইজেশন সম্পর্কে আমরা কিছু আগে পরিচয় নিয়ে আসি। তো গ্রিক সভ্যতা বলতে কি, এ বিষয়টা তোমরা জানবে আজকের শিখন ফলে। সভ্যতায় গ্রিকদের অবদান বর্ণনা করতে পারবে, বিশ্ব সভ্যতায় আলোকোজ্জ্বল কিংবদন্তি সম্পর্কে আলোচনা করতে পারবে, বিশ্ব সাহিত্য, সংস্কৃতি ও দর্শনে গ্রিকদের অবদান মূল্যায়ন করতে পারবে। প্রিয় বন্ধুরা, গ্রিকদের পরিচয় আমি বলেছিলাম তোমাদেরকে বলবো। গ্রিক নামটি রোমানদের দেওয়া। অসংখ্য দ্বীপাঞ্চল সম্বলিত দেশটি আধুনিক কালে গ্রিস এবং দেশের অধিবাসী ও ভাষা গ্রিক নামে পরিচিত। প্রাচীন গ্রিসের মানুষ তাদের বুদ্ধিদীপ্ত কালজয়ী কর্মকাণ্ডের দ্বারা এমন এক ঐতিহ্যের সৃষ্টি করেছে যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় এক অধ্যায়। বস্তুত প্রাচীন গ্রিক সভ্যতা আধুনিক পাশ্চাত্য সভ্যতার ভিত্তি। জ্ঞান বিজ্ঞানের সব শাখায় মানব জীবন উৎকর্ষে এবং রাজ্য শাসনে সুদূর বিস্তৃত এমন এক উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে যার প্রভাব বর্তমান বিশ্বেও অনস্বীকার্য। প্রিয় বন্ধুরা, আড্রিয়াটিক এজিয়ান ভূমধ্যসাগর পরিবেষ্টিত গ্রিস দেশটি দক্ষিণ ইউরোপের বলকান উপদ্বীপে উপকূলে অবস্থিত। বলকান একটি তুর্কি শব্দ। এর অর্থ হলো পার্বত্য অঞ্চল। আধুনিক কালের আলবেনিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, গ্রিস, সার্বিয়া, তুরস্ক, মেসিডোনিয়া, মন্টিনেগ্রো, স্লোভেনিয়া, কসোভো এসব দিক নিয়ে বলকান অঞ্চল গঠিত। প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকেও দেশটি তিন ভাগে ভাগ করা যায়: উত্তর, মধ্য, দক্ষিণ গ্রিস। ভৌগোলিক বৈচিত্র্যময় এই উপদ্বীপটি অভ্যন্তরভাগের প্রচুর পাহাড় দেশটিকে অনেকগুলো ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করেছে। তো প্রিয় বন্ধুরা, দেখো, আদি পুরুষ ইন্দো ইউরোপীয় আর্য গোষ্ঠী। নদীটার নাম হলো দানিউব। নদীর তীর ইজিয়ান পর্যন্ত তাদের আদি নিবাস ছিল। 1150 থেকে 1000 খ্রিস্টপূর্ব পর্যন্ত তাদের সময়কাল। দুভাগে ভাগ করা যায় আধুনিক গ্রিক সভ্যতাকে: এক, হেলেনিক সভ্যতা; দুই, হেলেনিস্টিক সভ্যতা। তারা সে অঞ্চলে গড়ে তুলে এই গ্রিক সভ্যতা, যেটাকে আমরা বলেছি হেলেনিক সভ্যতার প্রধান কেন্দ্র। আর এই হেলেনিক সভ্যতার প্রধান কেন্দ্র ছিল এথেন্স। গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্স সম্পর্কেও আমরা আলাদা কথা বলবো। তাহলে হেলেনিক গ্রিক সভ্যতার আদি পর্ব এর প্রধান কেন্দ্র ছিল এথেন্স। গ্রিক সংস্কৃতির মধ্যে অগ্রিক উপাদান মিশ্রিত হলে তখনই উদ্ভব হয় হেলেনিস্টিক যুগ। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা। এই সভ্যতা ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে 336 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
গ্রিক সভ্যতার সাথে তাহলে আমরা বললাম যে দুটো সংস্কৃতি জড়িত, একটি হলো হেলেনিক আর আরেকটি হলো হেলেনিস্টিক। আজকের পাঠ্যাংশ সভ্যতায় গ্রিকদের অবদান। বিশ্ব সভ্যতার উন্মেষ ও বিকাশ সাধনে গ্রিকদের অবদান ছিল অসামান্য। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, দর্শন, গণিত প্রভৃতি বিদ্যার আলোকোজ্জ্বল লীলাভূমি ছিল প্রাচীন গ্রিস। ইতিহাসের জনক হেরোডোটাস, জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, নন্দিত বিজ্ঞানী পিথাগোরাস, আর্কিমিডিস, ইউক্লিড, হিপোক্রেটস গ্রিসে জন্মগ্রহণ করে ধন্য করেছেন। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতির ব্যাপক অনুধাবন ও চর্চা করে নতুন সভ্যতার উদ্ঘাটন করেছেন। বিশ্বব্যাপী এর অসামান্য প্রভাবের ফলে জ্ঞানের সকল শাখা পরিপুষ্ট লাভ করেছে। বিখ্যাত কবি শেলি যথার্থই বলেছেন, আমরা সবাই গ্রিক এবং আমাদের আইন, আমাদের সাহিত্য, আমাদের কলা এগুলোর মূলে রয়েছে গ্রিক বা গ্রিস। এবার তোমরা বলেছিলাম আমরা বিশ্ব সভ্যতার আলোকোজ্জ্বল কিংবদন্তি দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানী, ঐতিহাসিক তাদের ছবিগুলো লক্ষ্য করো। হেরোডোটাস, সক্রেটিস, পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রেটস, আর্কিমিডিস ছবিগুলো নিশ্চয়ই তোমাদের কাছে পরিচ্ছন্ন মনে হচ্ছে। এই দার্শনিক, বিজ্ঞানী তারা গ্রিস সভ্যতার আমরা বলেছি আলোকোজ্জ্বল কিংবদন্তি। তোমরা ছবি দেখলে প্রাচীন গ্রিসে একক কোনো রাষ্ট্র ছিল না। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দেশ ও সমাজ তখন কিভাবে ছিল। প্রতিরক্ষার প্রয়োজনে দুর্গ ধারা সুরক্ষিত ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের সমন্বয় ছিল গ্রিক রাষ্ট্র। বস্তুত সুরক্ষিত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে নগর এবং নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে সরকার ব্যবস্থা। নগর রাষ্ট্রসমূহের মধ্যে বিখ্যাত ছিল এথেন্স ও স্পার্টা। তাহলে দুটো বিখ্যাত রাষ্ট্রের নাম আমরা বললাম, একটা হলো এথেন্স আর একটা হলো স্পার্টা। খ্রিস্টপূর্ব 800 অব্দ থেকে হোমারিক যুগে গোত্রীয় লোকেরা ঐক্যবদ্ধ হয়ে লিপিবদ্ধ সমাজ, বিধিবদ্ধ সমাজ গড়ে তুলে এরা অভিজাত, মধ্যবিত্ত, কৃষক এবং কারিগর বণিক শ্রেণীতে বিভক্ত ছিল। শাসন ব্যবস্থা, তাহলে প্রাচীন মিশরীয় পদ্ধতির অনুকরণে নগর রাষ্ট্রসমূহে সরকার ব্যবস্থা গড়ে উঠেছিল। একটি বিধিবদ্ধ কাউন্সিলের মাধ্যমে দুজন রাজা রাষ্ট্র পরিচালনা করতেন। রাজারা সামরিক, ধর্মীয়, আইনগত বিষয়ে নেতৃত্ব দিতেন। অর্থনৈতিক জীবন তাদের কেমন ছিল? খ্রিস্টপূর্ব 594 অব্দে সলন নামে জনৈক সংস্কারক অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করেন। তিনি সব কৃষকের ঋণ মওকুফ ও ভূমি রাজস্ব সংস্কার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সীমিত পরিসরে অর্থ কাঠামোর সহায়ক শক্তি ছিল বাণিজ্য এবং শিল্প। ধর্মবিশ্বাসের কথা বলতে হয়। ধর্মবিশ্বাসে গ্রিকরা অগ্রগামী ছিল। প্রাচীন গ্রিকদের মধ্যে দেবদেবী পূজার প্রচলন ছিল। জিউস ও এথেনা প্রধান দেবদেবীর ভূমিকা অধিষ্ঠিত ছিল। ধর্মীয় আরাধনা হিসাবে ধর্ম, শোভাযাত্রা, প্রার্থনা, বিভিন্ন দ্রব্য উৎকর্ষ, ধর্মভোজের ব্যবস্থা প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। দেব এবং দেবী এথেনা এবং জিউসের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আসো এবার বিশ্ব সভ্যতায় যে অবদান গ্রিসের বা গ্রিক সভ্যতার যে অবদান দর্শনের ক্ষেত্রে, আমরা এখন সেই দর্শনে তাদের অবদান কি ছিল সে নিয়ে আলোচনা করি। বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব, বিকাশ, বিভিন্ন কার্যকারণ সূত্র ভাবতে গিয়ে হেলেনিকরা এক সমৃদ্ধ দর্শন উপহার দিয়েছে। এই জন্য আমরা বলবো দর্শনের ক্ষেত্রে গ্রিকদের অবদান ছিল অসামান্য। এক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন সিলটাসের দার্শনিক থালেস, ধরো আনুমানিক 636 থেকে 546 খ্রিস্টপূর্বাব্দ, যিনি সূর্যগ্রহণ সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। পৃথিবী মানুষের উৎস বিকাশ নিয়ে ভাবতে গিয়ে এ সময় এক শ্রেণীর যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে, যারা
সফিস্ট নামে পরিচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্তি নিয়ে এরা তরুণ সমাজকে প্রচন্ড অনুপ্রাণিত ও প্রভাবিত করতে পেরেছিলেন। এ ধারার সবচেয়ে খ্যাতিমান ও প্রভাব সৃষ্টিকারী দার্শনিক ছিলেন এথেন্সের সক্রেটিস। গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায় অন্যায় পার্থক্যকরণ, সৎ নাগরিক গড়ে তোলা ইত্যাদি ছিল তার দর্শনের মূল বিষয়। সক্রেটিসের ছাত্র প্লেটো এবং প্লেটোর ছাত্র অ্যারিস্টটল গ্রিক দর্শনে অসামান্য অবদান রেখেছেন। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এবং রিপাবলিকে রাষ্ট্র দর্শন এবং ডায়ালগ অফ সক্রেটিস এ তার দীক্ষা গুরু সক্রেটিসের চিন্তা ভাবনা সমন্বিতভাবে প্রকাশ করেছেন। এছাড়া অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে নিজের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করেছেন। তাহলে প্লেটোর ছবি দেখলে, অ্যারিস্টটলের ছবি দেখলে, সক্রেটিসের ছবিটা দেখলে। আসে এবার স্থাপত্য ও ভাস্কর্য। প্রাচীন গ্রিসে, যেটাকে সভ্যতায় আমরা হেলেনিকদের অবদান বলতে পারি, হেলেনিক এবং হেলেনিস্টিক এ দুটা পর্যায়ে আমরা ভাগ করেছিলাম আগে। তো হেলেনিকদের অবদান স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে আমরা বলবো শৈল্পিক চেতনা সমৃদ্ধ গ্রিক স্থপতিদের স্থাপত্য ছিল নির্মাণ কৌশলের দিক থেকে নিখুঁত। বিভিন্ন নির্মাণ রীতির স্তম্ভ তৈরিতে তারা ছিলেন দক্ষ। বিশাল প্রাসাদ নির্মাণেও তাদের বিশেষ কৃতিত্ব ছিল। হেলেনীয় যুগের বিখ্যাত স্থাপত্য হচ্ছে গ্রিক মন্দির পার্থেনন, দ্বীপ পার্থেনন, এথেন্সের দেবী এথেনার মন্দির ইত্যাদি গ্রিক নগর রাষ্ট্রে ভাস্কর্যের বিশেষ মূল্যায়ন করা হতো। এ কারণেই সেখানে ভাস্কর্য শিল্পের বিকাশ সাধিত হয়েছিল। মেঝেতে মোজাইক এবং দেয়াল চিত্র অঙ্কনের মাধ্যমে স্থাপত্য কর্মকে সুষমামণ্ডিত করে তুলত। একে একে তোমরা ছবিতে লক্ষ্য করো। মন্দির, লাইব্রেরি, জাদুঘর, প্রাসাদ, স্থাপত্যিক নান্দনিক স্থাপত্য শিল্পের কতকগুলো ছবি তোমরা এখানে দেখো। অনেকগুলো ছবি এখানে আছে, 1 2 3 4 5 6 7 8টা ছবি এখানে আছে, তোমরা ছবিগুলো লক্ষ্য করো। চিত্রকলা ও ভাস্কর্য। শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, চারু কারু কর্মে গ্রিকগণ অপূর্ব শৈল্পিক বা শিল্প নৈপুণ্য দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। প্রাচীন গ্রিকগণ বাঁশি বাজাতে জানতেন। বাম দিকের ছবিটা লক্ষ্য করো। বাঁশি বাজাতে জানতেন এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন ছিল। ছবির মাঝখানে দেখো ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গ্রিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লেখা আছে এখানে। চিত্রশিল্পীরা কলসে বিভিন্ন জীবজন্তু চিত্তাকর্ষক ছবি অঙ্কন করত। তারা পাথর খোদাই করে মানুষ, ঘোড়া প্রভৃতির অবিকল প্রতিকৃতি তৈরিতে সিদ্ধহস্ত ছিল। ছবি সহ তোমরা দেখলে। এবার আসো গ্রিক চিত্রকলা ভাস্কর্যের আরো ছবি তোমরা লক্ষ্য করো। এই যে কলসির মধ্যে খোদাই করা রয়েছে বিভিন্ন ধরনের ছবি, চিত্রকলা, ভাস্কর্য। এবার আসো ইতিহাস। তোমরা তো ইতিহাসের ছাত্র। ইতিহাস ও সাহিত্যে অবদান। ইতিহাস সাহিত্যে জগৎকে পরিপুষ্টি সাধনে গ্রিকদের অবদান বিস্ময়কর। বিখ্যাত সাহিত্যিক হোমার সে যুগে ইলিয়ড ও অডিসি নামক মহাকাব্য রচনা করে অমরত্ব লাভ করেন। গীতিকাব্য, নাটক রচনার ক্ষেত্রে গ্রিক সাহিত্যিকদের জুড়ি মেলা ভার ছিল। ইতিহাস রচনার ক্ষেত্রেও গ্রিক খ্যাতি অর্জন করে। ইতিহাসের জনক হেরোডোটাস, ইতিহাসবেত্তা থুকিডাইডিস ইতিহাস রচনায় নতুন মাত্রা সংযোজন করেছেন। তাইলে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হলেও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার পথিকৃৎ ছিলেন থুকিডাইডিস। তিনি প্রত্যেকটি ঐতিহাসিক তত্ত্ব বৈজ্ঞানিক পদ্ধতিতে সূত্র দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন। তোমরা ছবিগুলো লক্ষ্য করো। ইলিয়াড, দ্য ইলিয়াড অফ হোমার, ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি ছবিটা দেখলে। জ্ঞান বিজ্ঞান। আমরা এখন গ্রিক সভ্যতায় জ্ঞান বিজ্ঞানে তাদের যে অবদান ছিল সে অবদানগুলো নিয়ে কথা বলতে চাই। বিজ্ঞান সাধনার ক্ষেত্রে গ্রিক পণ্ডিতদের অবদান উল্লেখযোগ্য ছিল।
প্রকৃতি পর্যবেক্ষণ, পৃথিবীর জন্ম রহস্যের উদ্ঘাটন, সূর্যগ্রহণ ইত্যাদি ক্ষেত্রে থালেস প্রমুখ বিজ্ঞানীদের অবদান রয়েছে। গ্রিক গণিতবিদ পিথাগোরাস বিশ্বখ্যাত গণিতজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন যে পৃথিবী বৃত্তাকার। গ্রিক বিজ্ঞানী এনাক্সগোরাস প্রথম ধারণা দেন যে সূর্য হচ্ছে উত্তপ্ত ও পাথরের গলিত পিণ্ড এবং চন্দ্র সূর্যের আলোতেই আলোকিত। প্রাচীন গ্রিক সভ্যতার নিকট আধুনিক বিশ্ব বিভিন্নভাবে ঋণী। ভাষা, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞানের প্রতিটি শাখা তাদের করস্পর্শে সমৃদ্ধ হয়েছে। সূর্যগ্রহণ তোমরা লক্ষ্য করো, নতুন পৃথিবীর ধারণা তারা দিয়েছেন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। হ্যাঁ, বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ পৃথিবীকে মনে করত গোলাকার থালার মতো, কিন্তু গ্রিক দার্শনিকরা ধারণা দেন পৃথিবী গোলাকার। ছবিটা লক্ষ্য করো। এবার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্য, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব, সমরেখ, জ্যামিতিক সূত্র। হ্যাঁ, গণিতে অবদান, সভ্যতায় গ্রিকদের অন্যান্য অবদান ছিল জ্যামিতি আবিষ্কার। ভূগোলে অবদান ছিল, পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন গ্রিকরা। দর্শনের কথা তো বললাম, বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের জন্ম হয়েছিল গ্রিক সভ্যতায়। সক্রেটিসের কথা বলেছি, প্লেটো, অ্যারিস্টটল। নগর রাষ্ট্র, গ্রিকদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবদান হচ্ছে নগর রাষ্ট্রে তাদের ধ্যান ধারণা। দুটো রাষ্ট্রের কথা আমরা বলেছিলাম তোমাদেরকে, একটা হচ্ছে স্পার্টা এবং সামরিক নগর রাষ্ট্র স্পার্টা এবং গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্সের কথা। তাহলে প্রিয় বন্ধুরা, চলো আমরা একটু এই দুটো নগর রাষ্ট্র সম্পর্কে আমরা এবং সামরিক নগর রাষ্ট্র সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। সামরিক নগর রাষ্ট্র স্পার্টা সম্পর্কে আমরা বলবো, এক ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য নিয়ে নগর রাষ্ট্র স্পার্টার উত্থান ঘটে। স্পার্টানরা ছিল গণতন্ত্র ও প্রগতি বিরোধী। রাষ্ট্র কাঠামোর দিক থেকে কখনো অভিজাততান্ত্রিক, কখনো স্বৈরতান্ত্রিক। শতাব্দীকাল ধরে মাইসেনীয়দের সাথে যুদ্ধে লিপ্ত থাকায় তাদের চরিত্রে যুদ্ধংদেহী মনোভাব সহজাত হয়ে উঠে। পুরো নগরী ছিল যেন এক সামরিক ছাউনি। যুদ্ধবন্দীদের ভূমিদাস বানানো হতো, যা হেলট নামে পরিচিত। তাহলে হেলট কি, এটা তোমরা জানলে। দুর্বল অসুস্থ শিশু ছাড়া সবার জন্য সামরিক শিক্ষা ছিল বাধ্যতামূলক। বিদ্রোহ দমন, আত্মরক্ষার কাজে ব্যস্ততার জন্য সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশের সুযোগ কম ছিল। এবার আসে গণতান্ত্রিক রাষ্ট্র এথেন্সের কথা আমরা বলবো। এ রাষ্ট্রের অধিষ্ঠাত্রী দেবী এথেনার নামানুসারে নগর রাষ্ট্রের নাম হয় এথেন্স। গ্রিক সভ্যতা বিকাশে এই নগর রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি। বিশ্ব ইতিহাসে এখানে প্রথম গণতন্ত্রের সূচনা হয়। এজন্য গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। তবে তা দীর্ঘ পথ পরিক্রমায় সংস্কার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়। শ্রেণী বিভক্ত এথেনীয় সমাজ সাধারণ মানুষের অধিকার আদায়ের যে সংস্কার আন্দোলন শুরু হয়, তার অগ্রনায়ক ছিলেন সলন, ক্লিসথেনিস, পেরিক্লিস প্রমুখ। তবে গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেছিল পেরিক্লিসের আমলে। তিনি জনগণকে প্রশাসন, আইন এবং বিচার বিভাগে সম্পৃক্ত করে গণতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে রূপ দেন। সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যের দুটি নগর রাষ্ট্র স্পার্টা এবং এথেনার অবস্থান পাশাপাশি হওয়ার কারণে এদের মধ্যে বৈরী সম্পর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা যুদ্ধে জড়িয়ে পড়বে। খ্রিস্টপূর্ব 460 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 404 অব্দ পর্যন্ত পরপর 3টি পেলোনেসীয় যুদ্ধ সংগঠিত হয় এবং চূড়ান্তভাবে এথেন্সের পরাজয় ঘটে। এই পরাজয়ের মাধ্যমে হেলেনীয় যুগের পরিসমাপ্তি ঘটে। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা স্পার্টা সম্পর্কে জানলে, এথেন্স সম্পর্কে জানলে। আমরা এখন সর্বশেষের দিকে চলে আসছি, গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য। তোমরা এখন আলোচনা করতে পারবে। সভ্যতায় গ্রিকদের অবদান আমরা আলোচনা করলাম, সভ্যতায় গ্রিক বৈজ্ঞানিকদের অবদান আলোচনা করলাম, গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে এখন তোমরা পারবে। চিকিৎসা বিদ্যায় গ্রিকদের অবদান। চিকিৎসা বিদ্যায় গ্রিকদের অবদান, তাও তোমরা দেখলে তোমরা এই বিষয়গুলো আলোচনা করতে পারবে। তো সবাইকে
ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করা হলো এবং আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ হলো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মুঘল পিরিয়ডে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন, যেটা কিনা আমরা আগে বলেছিলাম 1526 থেকে 1858 সাল পর্যন্ত বহাল ছিল, তো সেই জায়গায় সম্রাট শাহজাহান, আজকে আমরা এম্পায়ার সম্রাট শাহজাহানের শাসনকাল 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমরা তার স্থাপত্য শিল্পে, বিশেষ করে আর্কিটেকচার, এক্ষেত্রে তার যে অবদান ছিল স্থাপত্য ও চিত্র শিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান, এ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়টা সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্প এবং চিত্রশিল্প নিয়ে কথা বলতে হলে আগে আমরা চলো একটু সম্রাট শাহজাহানের সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে আসি। তো আর্লি লাইফ, তার প্রাথমিক জীবন বা তার পরিচিতি একটু আমরা জেনে নেই। সম্রাট শাহজাহান 1592 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী জগৎ গোসাইয়ের অর্থাৎ মারওয়ারের রানা উদয় সিং এর কন্যা তার গর্ভে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল খুররম। সম্রাট শাহজাহানের প্রকৃত নাম ছিল খুররম, বাংলা অর্থ দাঁড়ায় সদা প্রসন্ন। সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তিনি পিতামহ আকবর ও পিতা জাহাঙ্গীরের খুব প্রিয় ছিলেন। শৈশবে শাহজাদা খুররম মোল্লা কাসিম বেগ তাবরিজি, হাকিম আলী জিলানি, শেখ সুফি, শেখ আবুল খায়ের প্রমুখ সুযোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে ফার্সি ভাষা ও সাহিত্য ছাড়াও ইতিহাস, রাষ্ট্রনীতি, ভূগোল, ধর্মতত্ত্ব এবং চিকিৎসা বিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। যুদ্ধবিদ্যায়ও তিনি ছিলেন দক্ষ। শাহজাদা খুররম বুদ্ধিমত্তা, সাহসিকতার জন্য পিতা সম্রাট জাহাঙ্গীরের বিশেষ প্রিয় ও আস্থাভাজন ছিলেন। তাকে দায়িত্বপূর্ণ রাজকীয় পদ ও উচ্চ মনসব দান করা হয়েছিল। দক্ষ যোদ্ধা ছিলেন বলেই পিতা জাহাঙ্গীর তাকে মেবার ও দাক্ষিণাত্যের আহমদনগর রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রেরণ করেছিলেন। আহমদনগরের প্রধানমন্ত্রী মালিক অম্বরকে পরাজিত করায় উল্লসিত সম্রাট জাহাঙ্গীর পুত্র খুররমকে শাহজাহান জগতের অধীশ্বর উপাধি দেন এবং কৃতিত্বের পুরস্কার স্বরূপ শাহজাহান গুজরাটের শাসনকর্তার পদও লাভ করেন। তাহলে তোমরা দেখলে যে তার শাহজাহান উপাধি, শাহজাহান মানে জগতের অধীশ্বর, তার পিতা কর্তৃক এ উপাধিটা দেয়া হয়েছিল তার কৃতিত্বের নিদর্শন স্বরূপ। চলো আমরা মূল আলোচনায় যাই। স্থাপত্য চিত্র শিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান। চিত্রে তোমরা লক্ষ্য করো, যেটা কিনা জগৎ বিখ্যাত তার যে তাজমহল, তোমরা বাম দিকে উপরে লক্ষ্য করো, তাজমহলের ছবি আছে এবং তার যে অন্যান্য স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো তোমরা লক্ষ্য করো। আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের পাঠের বিষয় তোমরা দেখতে পেলে যে স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান।
নিশ্চয়ই তোমরা ছবিতে একদিকে তার ছবি, তার দেখতে পাচ্ছ প্রিয়তমা স্ত্রীর ছবি, আর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ সেই অনবদ্য শাহজাহানের অমর কীর্তি স্থাপত্য তাজমহলের ছবি। তো আজকে তোমরা বুঝতেই পারছো স্থাপত্য শিল্পে সম্রাট শাহজাহানের অবদান তোমরা জানবে, মোগল শিল্পকলায় সম্রাট শাহজাহানের অবদান চিহ্নিত করতে পারবে, তাজমহল সম্পর্কেও তোমরা জানবে, ময়ূর সিংহাসন সম্পর্কেও তোমরা জানবে। তো এই বিষয়গুলো তোমরা আমরা আগেই উল্লেখ করলাম। এবার আসো স্থাপত্য শিল্প নিয়ে কথা বলি। সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্য পিপাসু শিল্পী মনের। তাকে উপাধি দেওয়া হয়েছে দি প্রিন্স অফ বিল্ডার্স। দি প্রিন্স অফ বিল্ডার্স। ঈশ্বরী প্রসাদ বলেন, প্রকৃতিগতভাবে তিনি ছিলেন শিল্পকলা, সৌন্দর্য ও সম্পদের পূজারী। সাম্রাজ্যের আর্থিক প্রাচুর্য সাম্রাজ্যের আর্থিক প্রাচুর্য থাকায় সম্রাট ললিত কলা, বিশেষ করে স্থাপত্য শিল্পের অনবদ্য নিদর্শন রেখেছেন, যা শুধু তার রাজত্ব কালকেই নয়, প্রকারান্তরে মোগল যুগকেই উৎকর্ষ সাধন করেছে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। ঐতিহাসিকেরা তাকে রাজপুত্র, স্থাপত্যের রাজপুত্র বা স্থাপত্যের বরপুত্র বলে অভিহিত করেছেন। তিনি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেন। তার আমলে নির্মিত সৌধরাজির অনবদ্য রূপশ্রীকে ব্রিটিশ ঐতিহাসিক ফার্গুসন বলেছেন যে স্থাপত্য শিল্পে রূপায়িত মানিক্যদার জুয়েল কাস্কেটস ম্যাগনিফাইড ইনটু আর্কিটেকচার বলে অভিহিত করেছেন। পূর্বসূরি সম্রাটদের নির্মাণ শৈলী থেকে তিনি বেরিয়ে আসেন। শাহজাহান তার আগের মুঘল সম্রাটদের আমলে স্থাপত্যের নির্মাণ উপকরণ লাল পাথরের স্থলে বহু মূল্যবান শ্বেত মর্মর পাথর ব্যবহার করেন। তার স্থাপত্যে রং আর আড়ম্বরের প্রাচুর্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাচ্ছ তার সমাধি একদিকে রয়েছে। তার যে মানচিত্রটা শাহজাহানের সময় দিল্লি, আগ্রা, লাহোরে অনেক উল্লেখযোগ্য স্থাপত্য নির্মাণ করা হয়েছিল। কাবুল, কাশ্মীর, কান্দাহার ও আজমিরেও কিছু প্রাসাদ এবং উদ্যান ও মসজিদ নির্মাণ করা হয়েছিল। এবার লক্ষ্য করো, রাজধানী আগ্রায় সম্রাট শাহজাহান দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, মতি মসজিদ, মুসাম্মাম বুরুজ এবং শীষ মহল ইত্যাদি স্থাপত্য নির্মাণ করেছিলেন। স্থাপত্যগুলো চমৎকারভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। মতি মসজিদ, আগ্রার প্রাসাদ দুর্গের অভ্যন্তরে শ্বেত পাথরের তৈরি মতি মসজিদ ছিল নিঃসন্দেহে এক অনন্য কীর্তিময় স্থাপত্য নিদর্শন। সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে 30 লাখ মুদ্রা ব্যয়ে নির্মিত এ মসজিদ। লাল কেল্লা, এবার দেখো পতাকা উঠছে লাল কেল্লার উপরে। 1638 খ্রিস্টাব্দে তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। তিনি দিল্লির অদূরে একটি নতুন নগরীর গোড়াপত্তন করেন, তার নাম দেন শাহজাহানাবাদ। এখানে তিনি লাল কেল্লা নামক একটি দুর্গ নির্মাণ করেন। দুর্গের অভ্যন্তরে দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, মমতাজ মহল নামক প্রাসাদ নির্মাণ করেন। তবে এসব ইমারতের মধ্যে দিওয়ান-ই-খাস ছিল সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত। আবার বলছি, সব ইমারতের মধ্যে দিওয়ান-ই-খাস ছিল সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত, বহু মূল্যবান পাথর খচিত মার্বেল তৈরি। লক্ষ্য করো লাল কেল্লা, এটা বিশেষ করে যারা ট্রাভেলার তাদের জন্য এটা একটা দর্শনীয় জায়গা। এই ইমারতটিকে সম্রাট শাহজাহানের রাজত্বের ঐশ্বর্য খ্যাতির মূর্ত প্রতীক হিসেবে গণ্য করা হয়। সম্রাট একে ভূস্বর্গ মনে করতেন। প্রাসাদ ফটকে লিখিত শ্লোকটি তার প্রমাণ। দেখো এখানে একটা ফার্সি ভাষায় প্রাসাদ ফটকে লিখে আছে, আগর বরুয়ে জমিন ফেরদৌস আস্ত হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত।
তবে এটার নিচে আবার তোমরা বাংলা এই ছন্দের এই ফার্সি ছন্দের এই অনুবাদটা আছে, স্বর্গ যদি ধরা মাঝে কোন থাকে কোনখানে, এখানে তা এখানে তা এখানে, অর্থাৎ এর অর্থটা হলো এটা। তাইলে দিল্লি জামে মসজিদ, এবার আসো মসজিদটি দেখতে পাচ্ছ তোমরা, মুসল্লি বসে আছেন। মসজিদের ভিতরের অংশটা বাম দিকে এবং সামনের দৃশ্যটা ডান দিকে। সম্রাট শাহজাহানের শাসন আমলে বহু সংখ্যক মসজিদ নির্মিত হয়েছিল, এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দিল্লির জামে মসজিদ। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। বহু মূল্যবান পাথর ধারা নির্মিত এই মসজিদ তার স্থাপত্য অনুরাগের একটি বিশেষ নিদর্শন। এবার আসা ময়ূর সিংহাসন, পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের নির্মিত অনির্মিত অনুপম শিল্প কীর্তির অন্যতম। শিল্পী বেবাদল খানের তত্ত্বাবধানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 7 বছরে 1628 থেকে 35 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সিংহাসনটি নির্মিত হয়েছিল। সিংহাসনের স্বর্ণ নির্মিত 4টি স্তম্ভের উপর একটি কারুকার্য মন্ডিত চন্দ্রাতপ দেওয়া হয়েছিল। লক্ষ্য করো ময়ূর সিংহাসন, প্রতিটি স্তম্ভ শীর্ষে মুখোমুখি বসানো এক জোড়া স্থাপন করা হয়েছিল। বলতো কি এক জোড়া? ছবিতে ময়ূর, এক জোড়া ময়ূর স্থাপন করা হয়েছিল। এদের মাঝখানে ছিল বহুমূল্যবান মণিমুক্তা খচিত ফলবান বৃক্ষ। সিংহাসনে ওঠার জন্য মণিমুক্তা খচিত 3 ধাপ বিশিষ্ট একটি সিঁড়ি ছিল। 1739 খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণকালে ময়ূর সিংহাসনটি নিয়ে যান। ময়ূর সিংহাসনটি পারস্য থেকে ব্রিটিশরা জাহাজ যুগে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার পথে জাহাজ ডুবিতে এটি হারিয়ে যায়। আমিও নাই, তুমিও নাই, হারিয়ে গেল সমুদ্রের মাঝখানে এই মূল্যবান জিনিসটি। এবার আসো বন্ধুরা, তোমরা কিসের ছবি এখন দেখছো? তাজমহল। শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো প্রিয়তমা পত্নী মমতাজ মহলের সমাধির উপর নির্মিত তাজমহল। 1632 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, এই স্থাপত্যটি নির্মাণ করতে সম্রাট শাহজাহানের 20,000 দক্ষ শিল্পী ও কারিগরের 22 বছরের পরিশ্রমের ফসল। তাজমহলের স্বপ্ন দ্রষ্টা সম্রাট নিজেই। মূল পরিকল্পনাকারী ছিলেন শিল্পী ইস্ফান্দিয়ার রুমি। প্রধান স্থপতি ইরানের উস্তাদ ঈসা শিরাজি। মরমর পাথরে নির্মিত তাজমহলকে হেভেল ভারতের ভেনাস দ্য মিলো বলে অভিহিত করেছেন। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা তোমরা পেলে যে উস্তাদ ঈসা শিরাজি ইরানের স্থপতি, প্রধান স্থপতি ছিলেন ইরানের উস্তাদ ঈসা শিরাজি। তাজমহলের প্রধান স্থপতি ইরানের উস্তাদ ঈসা শিরাজি। প্রিয় বন্ধুরা, এবার দেখো তোমরা, প্রতিটি স্থাপনার উপরে শীর্ষে নাম লিখে আছে হীরামহল, মতিমহল, রংমহল, শীষমহল। কি চমৎকার স্থাপত্য! এ স্থাপত্য কর্ম ছাড়াও শাহজাহানের সময় নির্মিত ইমারত সমূহের মধ্যে লাহোরে উল্লেখযোগ্য অনেকগুলো ইমারত। এর মধ্যে তোমরা লক্ষ্য করো নিজামুদ্দিন আউলিয়ার সমাধি সৌধ, পিরানে পীর নিজামুদ্দিন আউলিয়ার সেই সমাধি সৌধ, যেখানে হাজার হাজার মানুষ, লাখো মানুষ প্রতিদিন জমায়েত হয়, সমবেত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা বলতে চাই সেটা হলো শুধু স্থাপত্য শিল্পের বিকাশে নয়, চিত্রশিল্পের বা চিত্রকলার বিকাশেও, বা আমরা বলবো শাহজাহান পৃষ্ঠপোষকতায় মুঘল চিত্র শিল্পেরও যথেষ্ট উৎকর্ষ সাধ্য হয়েছিল। সম্রাটের চিত্রশালার পরিচালক ছিলেন শিল্পী ফকিরুল্লাহ মীর হাসান। অনুচ্চ চত্বর এবং চিত্রমণি শাহজাহানের আমলে বিখ্যাত চিত্রকর। সম্রাট ছাড়াও অভিজাত আসফ খান ও শাহজাদা দারাশিকো ছিলেন চিত্রশিল্পের উদার পৃষ্ঠপোষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। 1663 খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেরানিয়ার
বলেছিলেন, দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব, যেগুলো আগ্রাকে দিল্লি থেকে শ্রেষ্ঠ করেছে। একটি নির্মাণ করেছেন সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে, আর অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছেন তাজমহল, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। এর স্থাপত্যকর্ম ছাড়াও শাহজাহানের সময় নির্মিত উল্লেখযোগ্য ইমারতগুলোর মধ্যে ছিল মতিমহল, রংমহল এবং শীষমহল, হীরামহল, আর যেটা তোমাদেরকে বললাম নিজামুদ্দিন আউলিয়ার মাজার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব শেষে চলে আসছি। সম্রাট শাহজাহানের রাজত্বকালকে আধুনিক গবেষকরা সমৃদ্ধি ও অবক্ষয়ের সন্ধিক্ষণ বলে অভিহিত করেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, গৌরবের উচ্চ শিখর থেকে হঠাৎ করে তিনি একজন দুর্দশাগ্রস্ত বন্দীর অবস্থায় উপনীত হন। অবশ্যই সত্য মেনে নিয়ে বলতে হয়, দোষ গুণে শাহজাহান উচ্চ মর্যাদার অধিকারী এবং বহু গ্লানি থাকা সত্ত্বেও তার রাজত্বকাল মুঘল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেক ঐতিহাসিক তার রাজত্বকালকে মুঘল ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। দ্য গোল্ডেন এজ অফ দ্য মুঘলস, দ্য গোল্ডেন এজ অফ দ্য মুঘলস বলে বা স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। সুতরাং আমরা বলবো যে গৌরবময় বিজয়, সুদক্ষ শাসন ব্যবস্থা, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য, শিল্পকলার যে চরম বিকাশ এ সময় মুঘল সাম্রাজ্যে ঘটেছিল, তার ভিত্তিতেই শাহজাহানের রাজত্বকালকে ন্যায়সঙ্গতভাবেই মুঘল ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা যায়। লক্ষ্য করো, আমরা যে কাজগুলো এখন পারবো করতে, সেটা হচ্ছে সম্রাট শাহজাহানের নির্মিত আগ্রার তাজমহল আমরা যদি কোনো সময় পরিদর্শন করি, তাহলে আমরা এর বিবরণ লিখতে পারবো। আর তোমাদের পাঠ্যপুস্তকে এবং আমরা যা আলোচনা করলাম স্থাপত্য শিল্পের বিবরণ তোমরা দিতে পারবে। আজকে আলোচনা থেকে স্থাপত্য শিল্পে সম্রাট শাহজাহানের অবদান মূল্যায়ন করতে পারবে। তাজমহল কেন নির্মাণ করা হয়েছিল, তাজমহলের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন, সে বিষয়গুলো তোমরা জানতে পারবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে, বিশেষ করে যে বইটা তোমাদেরকে প্রেসক্রাইব বই হিসেবে দিয়েছি, সেই বইয়ে তোমরা 210 পৃষ্ঠায় দেখতে পাবে স্থাপত্য শিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান। সেখানে গেলে অনেকগুলো ইনফরমেশন তোমরা পাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি এখানে ঘোষণা করা হলো। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করা হলো। থ্যাঙ্কস অল অফ ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পুত্র ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা স্পেনের গৌরব কর্ডোবা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। উমাইয়া রাজত্বকালে স্পেনের গৌরবের কেন্দ্র ছিল কর্ডোবা। কর্ডোবা মধ্যযুগে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল, যার বদৌলতে অষ্টম ও ত্রয়োদশ শতাব্দীতে মুসলমানগণ সমগ্র পৃথিবীতে সভ্যতা ও সংস্কৃতির আলো জ্বালিয়েছিল। স্পেনের উমাইয়া খলিফাগণের রাজত্বকালে কর্ডোবা ইউরোপের সবচেয়ে সৌন্দর্যের নগরী ছিল। কর্ডোবার কারুকার্য খচিত প্রাসাদ, সুনির্মিত অট্টালিকা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ছিল। তো আজকে আমাদের পাঠ শিরোনামে আসবে স্পেনে উমাইয়া শাসনকালে স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কর্ডোবা নগরীর কথা তোমাদেরকে বলেছি।
মুসলিম শাসনামলে স্পেনের এই কর্ডোবা নগরী ছিল অভিজাত সম্প্রদায় এবং রাজকর্মচারীদের জন্য 50,000 গাড়ি, জনসাধারণের জন্য 10 লক্ষ বাসস্থান, 700 মসজিদ, 900 গোসলখানা, 70টি লাইব্রেরি, অসংখ্য পুস্তকের দোকান ছিল। মুসলিম শাসনামলে কর্ডোবা তৃতীয় আব্দুর রহমান তার স্ত্রী জুহরা স্মৃতি রক্ষার্থে সুরম্য প্রাসাদটি নির্মাণ করেছিলেন, যেটার নাম ছিল জুহরা প্রাসাদ। সৌন্দর্যের দিক দিয়ে কর্ডোবা যেমন অতুলনীয় ছিল, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানেও কর্ডোবা তেমনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তোমরা ছবিতে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ তোমরা মনীষীরা জ্ঞান বিজ্ঞান চর্চায় যারা অবদান রেখেছিলেন তাদের ছবিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। কেমিস্ট্রি, জিওমেট্রি, এরপরে অ্যারিথমেটিক, পাটিগণিত, বিজ্ঞান এবং অঙ্কশাস্ত্র। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে এই 800 বছরে মুসলমানরা ইউরোপকে আলোকিত করেনি, এমন কোনো শাখা ছিল না। সকল ক্ষেত্রেই জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, কলা এবং সর্বপ্রকার সুরুচি ও সুশিক্ষার অধিষ্ঠান ক্ষেত্র ছিল এই কর্ডোবা। সো আজকে আমরা স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে যে নগরীর কথা আসে সেটা হচ্ছে কর্ডোবা নগরী। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ছাত্ররা কর্ডোবায় ভিড় জমাতো। সুতরাং এই কর্ডোবা নগরী ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম স্থান। তো তোমরা এই পাঠ শেষে, আজকের এই আলোচনা শেষে বা এই অধ্যায় আলোচনা শেষে তোমরা যা শিখবে, স্পেনে মুসলিম সভ্যতা সংস্কৃতির বিকাশ এ সম্পর্কে তোমরা জানতে পারবে। স্পেনে মুসলিম সভ্যতা ইউরোপে নবজাগরণ সৃষ্টি করে তাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর স্পেনের বিভিন্ন শিল্পের ক্ষেত্রে মুসলিম অবদান তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। সাহিত্য, ইতিহাস, গণিত, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, দর্শন শাস্ত্র প্রভৃতি অন্যতম ছিল। সাহিত্যে স্বনামধন্য কবি ইবনে আব্দুল বারী, প্রখ্যাত ঐতিহাসিক আবু বকর বিন ওমর ইবনে হায়ান, সুপ্রসিদ্ধ ভূগোলবিদ আল বাকরি, গণিত শাস্ত্রবিদ আবু সালমাই, বিখ্যাত জ্যোতির্বিদ বিতরুজি, মুসলিম জগতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা শাস্ত্রবিদ ইবনে আব্বাস আল হাজারা ও মুসলিম স্পেনের আদি দার্শনিক সুলাইমান বিন জেব্রিয়েল কর্ডোবায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে স্পেনে উমাইয়া আমির খলিফাদের পৃষ্ঠপোষকতায় ভাষা সাহিত্য চর্চা শুরু হয়। ভাষাতাত্ত্বিক আবু আল কাদরি আমলি নামক গ্রন্থ অত্যন্ত প্রসিদ্ধ। তার শিষ্য মোহাম্মদ ইবনুল হাসান আল জুবাইদি ব্যাকরণবিদ, ভাষাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন। তৃতীয় আব্দুর রহমানের সভাকবি সাহিত্যিক ইবনে আব্দ রাব্বির খ্যাতি অনেক। তার গ্রন্থ ইগ উল ফরিদ মূল্যবান সাহিত্য সংকলন। ইবনে হাজম 994 থেকে 1064 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস, ধর্মবিদ্যা, হাদিস, তর্কশাস্ত্রের উপর 1200 মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। 1200 মূল্যবান গ্রন্থ রচনা করেন। সেভিল, টলেডো এবং গ্রেনাডায় মুসলিম আমলে সাহিত্য চর্চা বৃদ্ধি পায়। তো তোমরা দেখলে যে উমাইয়া শাসন আমলে স্পেনে সাহিত্য চর্চা কিভাবে হলো এটা আমরা আলোচনা করলাম। মাদ্রাসা ভিত্তিক প্রাথমিক শিক্ষার শুরু হতো আল কুরআন, আরবি ব্যাকরণ, কবিতা পাঠের মধ্য দিয়ে। কর্ডোবা, সেভিল ও গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা দেওয়া হতো। ছবি তোমরা দেখছো এখানে, বিশ্ববিদ্যালয়ের ছবিটা তোমরা দেখলে। কর্ডোবার ঐতিহাসিক আবু বকর ইবনে উমর বা ইবনুল কুতিয়া কর্তৃক লিখিত তারিখ ই
ফিতাহ, তারিখ ইফতিতাহ আল আন্দালুস, স্পেন বিজয়ের ইতিহাস গ্রন্থে মুসলিম বিজয় হতে তৃতীয় আব্দুর রহমানের রাজত্বকালের ঘটনার বিবরণ পাওয়া যায়। তাইলে এই বইটা, তিনি যে বইটা রচনা করেছেন, তোমরা এখানে দেখতে পাচ্ছ আল আন্দালুস। স্পেনের পূর্ব নাম ছিল আল আন্দালুস। তাহলে স্পেন বিজয়ের ইতিহাস এই বইটা, এখান থেকে পূর্ণ বিবরণ পাওয়া যায়। তো উমাইয়া শাসমলে কর্ডোবা অর্থনৈতিক ব্যবস্থায়ও যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। আমরা বললাম যে ইতিহাস চর্চায় যেমন কর্ডোবার ঐতিহাসিক আবু বকর ইবনুল উমরের কথা বলেছি, তেমনি স্পেনের কালোজয়ী ঐতিহাসিক ইবনে খালদুন, তার গ্রন্থ আল মুকাদ্দিমা, জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল মুকাদ্দিমা বা আল মুকাদ্দমা, এই গ্রন্থটা আল মুকাদ্দমা, এই গ্রন্থটা ইতিহাসের ছাত্রদের কাছে এটা একটা শ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ। আবার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ। আবার দর্শন শাস্ত্র বা দর্শনের ছাত্রদের কাছে এটা একটা দার্শনিক গ্রন্থ। এটা এত মূল্যবান গ্রন্থ। তাইলে মুসলিম স্পেনে এতে গেল দর্শন শাস্ত্রের কথা বললাম, ইতিহাস শাস্ত্রের কথা বললাম, ভূগোল বিদ্যা। মুসলিম স্পেনে আল বাকরি, আল ইদ্রিসি, আবার বলছি আল বাকরি, আল ইদ্রিসি ভূগোল বিদ্যায় খ্যাতি অর্জন করেন। আল বাকরির আল মাসালিক ওয়াল মামালিক, আল মাসালিক ওয়াল মামালিক এবং আল ইদ্রিসির নুজহাত উল মুশতাক ফি ইফতিকার উল তাহফিক গ্রন্থ দুটি তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত ছিল। তাহলে তোমরা দেখলে আল বাকরি, আল ইদ্রিসির খ্যাতিময় গ্রন্থগুলোর কথা আমরা বললাম, জগৎ বিখ্যাত দুটি গ্রন্থের কথা আমরা বললাম। জ্যোতির্বিদগণের মধ্যে কর্ডোবার আল মাজরিতি, টলেডোর আল জারকালি এবং সেভিলের ইবন আফলার নাম উল্লেখযোগ্য। আমরা যেমন দেখেছি ইতিহাস শাস্ত্রে, তেমনি এখন দেখলাম জ্যোতির্বিদ্যা ও সৃষ্টিতত্ত্ব বিষয়েও কর্ডোবায় বিকাশ সাধিত হয়েছিল। উদ্ভিদ বিদ্যা ও চিকিৎসা শাস্ত্র, কর্ডোবার চিকিৎসক আল গাফিকি আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ স্পেন ও উত্তর আফ্রিকার বৃক্ষের চারা সংগ্রহ করে আরবি, ল্যাটিন ও বারবার নাম প্রদান করেন। তার গ্রন্থ আল আদবিয়াহ আল মুফরাদা, তার গ্রন্থটার নাম আবার বলছি আল আদবিয়াহ আল মুফরাদা, বিখ্যাত গ্রন্থ। ইবনুল আব্বাস আল জাহরাবি কৃষি বিষয়ক গ্রন্থ রচনা করেছেন। দর্শন শাস্ত্রের কথা তোমাদেরকে বলেছিলাম, মুসলিম স্পেনে দার্শনিক হিসেবে বেন গেব্রিয়েল ইবনে বাজ্জাহ ইবনে রুশদ ইবনে মাইমুন ইবনুল আরাবি জগৎ বিখ্যাত ছিলেন। আজও দর্শনের ছাত্রদের কাছে 6টি দর্শন শাস্ত্র, ন্যায়, সাংখ্য, বেদান্ত, মীমাংসা, পাতঞ্জল, বৈশেষিক এর চর্চা শুরু হয়েছিল সেই জায়গা থেকে। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, কর্ডোবার মসজিদ, সেভাইলের আল ফাজার ও গ্রানাডার আলহামরা প্রাসাদ এখনো জগৎ বিখ্যাত। আলহামরা প্রাসাদ, ছবিগুলো লক্ষ্য করো, ভিতরের ছবি আছে এখানে আলহামরা প্রাসাদের। আলহামরা প্রাসাদের মোজাইক ও হস্তলিপি ব্যবহৃত হয়েছে তৃতীয় আব্দুর রহমান তার স্ত্রী আজ-জুহরার স্মৃতি ধরে রাখার জন্য তার নামানুসারে আজ-জুহরা প্রাসাদ নির্মাণ করেন। মুসলিম স্পেনে মৃৎশিল্প, বস্ত্রশিল্প, দাতব শিল্প, সঙ্গীতের উৎকর্ষ সাধনে অগ্রগতি সাধিত হয়। জ্ঞান বিজ্ঞানের সকল শাখায়
মুসলমানদের পদচারণার কথা তোমরা দেখলে, স্থাপত্য শিল্পের আরো কিছু ছবি তোমরা লক্ষ্য করো। তৃতীয় আব্দুর রহমান তার স্ত্রীর কথা বলেছি, যে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজ-জোহরা প্রাসাদ নির্মাণ করেছিলেন। মুসলিম স্পেনে মৃৎশিল্প, বস্ত্রশিল্প, ধাতব শিল্পের কি অভাবনীত উন্নতি সাধিত হয়েছিল, সেটাও তোমরা দেখলে। 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনের সভ্যতা সংস্কৃতিতে মুসলমানগণ অসামান্য অবদান রাখে। ঐতিহাসিক হিস্ট্রি একটা সুন্দর চমৎকার মন্তব্য দিয়েছেন। মুসলিম স্পেন wrote one of the brightest chapters in the intellectual history of medieval Europe. মধ্যযুগীয় ইউরোপের বুদ্ধিবৃত্তির ইতিহাসে মুসলিম স্পেন অন্যতম গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছিল। মুসলমানগণ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছিল। কর্ডোবার শ্রেষ্ঠত্বের কথা আমরা বলেছি, যে প্রথম আব্দুর রহমান তার উত্তরাধিকারীদের ধারা কর্ডোবা নগরী সমসাময়িক ও সমৃদ্ধশালী নগরে পরিণত হয়েছিল। আমরা বলেছি এ শহরে পয়ঃপ্রণালী, রাস্তায় বাতির ব্যবস্থা করা হয়েছিল। ঐতিহাসিক ড্রেপার বলেন, সূর্যাস্তের পর প্রতীক রাস্তার বাতির সাহায্যে 10 মাইল পদব্রজে যেতে পারত, অথচ 700 বছর পরেও লন্ডনে কোনো সরকারি বাতি ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে মুসলমানরা কর্ডোবা নগরীকে, ইউরোপকে যখন আলোকিত করেছিল, ঐতিহাসিক ড্রপার বলছেন যে 700 বছর পরেও there's no lamp on London street। সে সময় রাজধানীতে 300টি মসজিদ, 100 প্রাসাদ, 1,13,000 গৃহ, 380টি হাম্মামখানা, 50টি হাসপাতাল, 27টি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব শেষে বলতে পারি যে স্পেনে মুসলিম শাসনামলে অসংখ্য মাদ্রাসা, স্কুল, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কর্ডোবা বিশ্ববিদ্যালয় ছিল স্পেনের শিক্ষার মূলমন্ত্র কেন্দ্র। স্পেনে 70টি প্রতিষ্ঠিত গ্রন্থাগার ছিল। দ্বিতীয় হাকামের সময় কর্ডোবার গ্রন্থাগারে 6 লাখ গ্রন্থ ছিল। নারী শিক্ষায় স্পেনীয় শাসকগণ অবদান রাখেন। হিস্ট্রি বলেন, শিক্ষা জগতে মেয়েদের অবস্থা ছিল অন্যরকম। ইউরোপের পাদ্রীগণ যখন কাগজ হিসেবে চামড়া ব্যবহার করতেন, তখন স্পেনে মুরগণ সাবিত নগরীতে কাগজ উৎপাদনের কারখানা স্থাপন করে। পরিশেষে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি ইউরোপের রেনেসাঁর সূত্রপাত ঘটাতে মুসলিম স্পেনের ভূমিকা অনস্বীকার্য। ঐতিহাসিক ল্যানপুল বলেন, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞানের ক্ষেত্রে যে উন্নতি সাধিত হয়েছিল, ইউরোপের কোথাও তা পরিলক্ষিত হয়নি। মুসলমানগণ ইউরোপকে আলোকবর্তিকা প্রদর্শন করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন শেষ পর্যায়ে তোমাদের বাড়ির কাজের দিকে চলে আসছি। স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আসো স্পেনে মুসলিম সভ্যতা ইউরোপে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাহলে এরপরে আসো স্পেনের সভ্যতা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে মুসলমানদের অবদান। এরপরে স্পেনের মুসলিম সভ্যতা ইউরোপে নবজাগরণ সৃষ্টি করেছিল আলোচনা করো। স্পেনের স্থাপত্য শিল্পের উন্নতিতে মুসলমানদের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে আমাদের আজকের আলোচনা থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস অল অফ ইউ।
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সম্রাট আওরঙ্গজেব, তার শাসনকাল ছিল 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতে মুঘল রাজবংশের শেষ খ্যাতিমান সম্রাট ও সফল সম্রাট ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার অর্ধ শতাব্দীর রাজত্বকাল মুঘল ইতিহাসে দ্বন্দ্ব বিক্ষুব্ধ ও ঘটনাবহুল। স্যার যদুনাথ সরকার বলেন, আওরঙ্গজেবের ইতিহাস বস্তুত ভারতবর্ষের 60 বছরের ইতিহাস। 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 শতকের শেষ ভাগ জুড়ে, এবং এটি আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বলবো যে সম্রাট আওরঙ্গজেব ছিলেন ক্ষয়িষ্ণু মুঘল সাম্রাজ্যের অন্তিমকালে শেষ সফল ও প্রদীপ্ত সূর্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভারত উপমহাদেশে মুঘল শাসন, সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল থেকে তার জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করতে চাই। তোমরা লক্ষ্য করো, তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি: 1618 খ্রিস্টাব্দে জন্ম, 1707 খ্রিস্টাব্দে মৃত্যু। পিতার নাম সম্রাট শাহজাহান, মাতা মমতাজ বেগম। তার শাসনকাল 1558 থেকে 1707। তিনি ক্ষমতা গ্রহণ করেছেন 1558 খ্রিস্টাব্দে। আলমগীর বাদশাহ গাজী তার উপাধি, এবং সম্রাট হিসাবে ষষ্ঠ সম্রাট হচ্ছেন ষষ্ঠ মুঘল সম্রাট, সম্রাট আওরঙ্গজেব। তো আজকে আমরা শিক্ষণফল হিসেবে নিয়ে আসছি আওরঙ্গজেবের পরিচয়, আওরঙ্গজেবের রাজত্বকাল এবং তার দাক্ষিণাত্য নীতি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সাজিয়েছি আমাদের ক্লাস। সম্রাট আওরঙ্গজেবের শাসনকালের কথা প্রথমেই চলে আসে ভ্রাতৃ বিরোধের কথা। সম্রাট শাহজাহান যখন অসুস্থ, এই সুযোগে ভ্রাতাদের মধ্যে রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রামে নিজ কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দিয়ে আওরঙ্গজেব প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত এবং বৃদ্ধ পিতা সম্রাট শাহজাহানকে সিংহাসনচ্যুত করে আগ্রা দুর্গে বন্দী করে 1658 খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনে আরোহণ করেন। আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে মুঘল সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন। 1656 খ্রিস্টাব্দে দ্বারা সিংহাসন লাভ করে রাজধানীর সাথে সকল প্রদেশের যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি পিতা শাহজাহানের মৃত্যু খবর কোনো ভ্রাতার নিকট পৌঁছানো নিষিদ্ধ করেন। এ সময় দিল্লিতে শাহজাহানের নিকট একমাত্র দাঁড়াই ছিলেন। বাহাদুরগড়ের যুদ্ধটা পিতার মৃত্যু সংবাদে শাহজাদা সুজা আগ্রার দিকে সশন্য অগ্রসর হন। সুজার আগমনের সংবাদ শুনে দ্বারা তার জ্যেষ্ঠ পুত্র সুলাইমান শিখকে সুজার বিরুদ্ধে পাঠান। 1658 খ্রিস্টাব্দে সুলাইমানের সঙ্গে বাহাদুরগড়ের যুদ্ধে সুজা পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তন করেন। অপরদিকে গুজরাটের শাসক কনিষ্ঠ পুত্র মুরাদ নিজেকে সার্বভৌম শাসক হিসেবে ঘোষণা করেন। পরিস্থিতি অনুধাবন করে আওরঙ্গজেব মুরাদের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এবার আসে মুঘলের যুদ্ধ। 1658 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব মুরাদের বাহিনী একত্রিত হয়ে রাজধানী অভিমুখে রওনা হলে দরমাটের যুদ্ধে দারার সেনাপতি কাসেম খান তাদের হাতে পরাজিত হয়ে এই সংবাদ শুনে দারা নিজেই বিরাট বাহিনী সহ দুই ভ্রাতার বিরুদ্ধে অগ্রসর হন এবং মুঘলের যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেন। আওরঙ্গজেব দারাকে অনুসরণ না করে আগ্রা অধিকার করে বৃদ্ধ পিতাকে বন্দী করে সিংহাসন দখল করেন।
আগ্রায় স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করে কৌশলে 1661 খ্রিস্টাব্দে দেওয়ান আলী নকিকে হত্যা অপরাধে মুরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মর্মান্তিক ভাগ্য বিপর্যয় বলবো আমরা দারার। দরমাট এবং সামগড়ের যুদ্ধে পরাজয়ের পর প্রথমে দারা দিল্লি এবং পরে পাঞ্জাব মুলতানে আশ্রয় গ্রহণ করেন। পরে এক পর্যায়ে দাদরের বেলুচ অধিপতি মুঘল সেনাবাহিনীর নিকট দারাকে ধরিয়ে দেন। 1659 খ্রিস্টাব্দে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দারা ও শিপির শিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ বাহাদুরগড়ের যুদ্ধ, সামগড়ের যুদ্ধ আমরা আলোচনা করলাম, যুদ্ধের ময়দান লক্ষ্য করেছ। সুলাইমান শিকো এবং সুজার ভাগ্য বিপর্যয়ের কথা আমরা বললাম। এখানে একটা কবিতা খুবই ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ, তোমরা কবিতাটা লক্ষ্য করো। বাদশাহ আলমগীর সম্পর্কে। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়ে দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি, গুরুর চরণে পুলকিত হিরে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাতে দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি, শিক্ষক মৌলবী। এই কবিতাটা অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা তৎকালীন সময়ের ছিল। যা হোক, সম্রাট আওরঙ্গজেব আমরা আলোচনা করতে যাচ্ছি। সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল আমরা দেখলাম 1658 থেকে 1707, প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী তার শাসনকাল ছিল। তার চরিত্র এবং কৃতিত্ব আমরা দেখব। তো সম্রাট শাহজাহানের এক নজরে আমরা তার কতগুলো ইনফরমেশন আমরা দেখে আসি। জন্ম তো বললাম তোমাদেরকে, এবং পিতার কথা বললাম সম্রাট শাহজাহান, মাতা মমতাজ মহল। আহমদাবাদ মালব সীমান্তের দুধে আওরঙ্গজেব জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছিলেন। কোরআন হাদিসে বিশেষ ব্যুৎপত্তি, আরবি, ফার্সি, তুর্কি, হিন্দি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। সমর বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। মাত্র 17 বছর বয়সে বুন্দেলখণ্ডের জুজুর সিং এর বিরুদ্ধে সমর প্রতিভা, কূটনৈতিক জ্ঞানের পরিচয় দেন। 1636 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে দাক্ষিণাত্যের সুবেদার নিযুক্ত হন। 1645 খ্রিস্টাব্দে গুজরাটের সুবেদার হন। 1647 খ্রিস্টাব্দে পিতার নির্দেশে তিনি বলক বাদাকশান অভিযানে নেতৃত্ব দেন। 1648-52 খ্রিস্টাব্দে সিলতু মুলতানের শাসনকর্তার দায়িত্ব পালন করেন। 1652 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব পুনরায় দাক্ষিণাত্যের সুবাদার পদ লাভ করে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিলেন। 1658 খ্রিস্টাব্দে 21 জুলাই মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। 1669 খ্রিস্টাব্দে 5 জুন সিংহাসনে আরোহণের অভিষেক উৎসব সম্পন্ন করেন। তাইলে যে কথাটা আমরা বললাম যে উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেবের প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত এবং বৃদ্ধ পিতা সম্রাট শাহজাহানকে সিংহাসনচ্যুত এবং আগ্রার দুর্গে নজরবন্দি করে 1658 খ্রিস্টাব্দে 21 জুলাই আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। চলে এবার শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করে জনকল্যাণে নিম্নোক্ত কাজগুলো করেন আমরা এক নজরে দেখে আসি। মুঘল সম্রাটদের জন্মদিনে অর্জন করার প্রথা বাতিল করে সালামের প্রথা চালু করেন। প্রায় 80 প্রকার অন্যায় কর জনগণের উপর আরোপিত অন্যায় কর বাতিল করেন। দ্বীনে ইলাহি ধর্মমত বিলুপ্ত করেন। প্রজা সাধারণের কল্যাণে বহু রাস্তাঘাট সেতু নির্মাণ করেন। শিক্ষার বিকাশের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিপুল অর্থ বরাদ্দ দেন। দুর্ভিক্ষ মোকাবেলার জন্য প্রত্যেক জেলায় সরকারি শস্য সংরক্ষণাগার নির্মাণ করেন। সারা দেশে মদ্যপান, জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করেন। দুর্নীতি দমনের জন্য নতুন কর্মচারী নিয়োগ বদলির ব্যবস্থা করেন। নতুন নতুন মন্দির ও মসজিদ নির্মাণ এবং পুরাতন মসজিদ সংস্কার করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে মসজিদ নির্মাণের পাশাপাশি তিনি নতুন নতুন মন্দিরও নির্মাণ করেছিলেন। এই বিষয়গুলো ইতিহাসে উল্লেখ রয়েছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য হ্রাস করা হয়, সতীদাহ প্রথা রহিত করা হয়। আমরা আগেই বলেছি যে দীর্ঘ অর্ধ শত বছর ব্যাপী তার শাসনকাল। রাজদরবার থেকে সভাকবি সহ সম্রাটের স্তুতি স্তবকদের বিতাড়িত করা হয়। রাজ দরবারে সঙ্গীত বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হয়। সম্রাটের কপালে চন্দনের রাজটিকা প্রদান নিষিদ্ধ করা হয়। সম্রাট কালেমার পবিত্রতা রক্ষার জন্য মুদ্রায় কালেমা অঙ্কনের রীতি বাতিল করেন। সৌর পঞ্জিকার পরিবর্তে চন্দ্র মাসের গণনার বর্ষপঞ্জি চালু করা হয়।
সুফিদের বিরুদ্ধে কঠোর দমন নীতি প্রয়োগ করেন, শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান নওরুজ উৎসব পালন নিষিদ্ধ ঘোষণা করেন, উচ্চপদস্থ কর্মচারী মারা গেলে তাদের সম্পত্তি রাজকোষে জমা দেওয়ার প্রথা বাতিল করেন, প্রতি জেলায় সরকারি উকিল নিযুক্ত করে প্রজাদের দাবি শোনার ব্যবস্থা করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রজা সাধারণের মঙ্গলের জন্য তিনি এই কাজটা করেছিলেন। ইসলামের বিধিবিধান কার্যকর করা, অনৈসলামিক কার্যকলাপ বন্ধের ব্যবস্থা তিনি করেছিলেন। আমরা যদি সম্রাট আওরঙ্গজেবের সুদীর্ঘ শাসনকালকে ভাগ করি তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো তোমরা উত্তর ভারতে অবস্থান 1658 থেকে 81 আর দাক্ষিণাত্যে অবস্থান 1682 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তোমরা প্রথম ভাগে উত্তর ভারতে তার কার্য সীমাবদ্ধ ছিল, কারণ সেখানে সম্রাটকে উত্তর পশ্চিম সীমান্ত, উত্তর পূর্ব সীমান্ত, রাজপুতদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল। দ্বিতীয় ভাগে দক্ষিণ ভারতে তার কার্য সীমাবদ্ধ হয়ে পড়েছিল। ভারতের ইতিহাসে দক্ষিণ ভারত তখন বিশেষ গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হতো। এখানে বিজাপুর গোলাকুন্ডার সুলতান উদীয়মান মারাঠা জাতির বিদ্রোহ দমে তাকে ব্যস্ত থাকতে হয়েছিল। এরপরে দেখো 1658 খ্রিস্টাব্দে উত্তর পূর্ব সীমান্তে অভিযান, আসাম রাজ জয় ধ্বজ সন্ধির শর্ত ভঙ্গ করে মুঘল সাম্রাজ্যভুক্ত কামরূপ অধিকার করে নেন। ফলে সম্রাট সেনাপতি মীর জুমলাকে অহোম রাজকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সুবেদার পদে নিয়োগ দিয়ে বাংলায় প্রেরণ করেন। 1661 খ্রিস্টাব্দে মীর জুমলা ঢাকা থেকে সুসজ্জিত বাহিনী নিয়ে আসাম যাত্রার পথে কুচবিহার দখল করেন। 1662 খ্রিস্টাব্দে 13 মার্চ এক নৌযুদ্ধে আসাম রাজাকে পরাজিত করে রাজধানী গড়গাঁও অধিকার করেন। 1663 খ্রিস্টাব্দে মার্চ মাসে অহোম রাজ জয় ধ্বজ যুদ্ধের ক্ষতিপূরণ বার্ষিক কর প্রদানের অঙ্গীকারবদ্ধ হয়ে মীর জুমলার সাথে সন্ধিতে স্বাক্ষর করেন। কিন্তু 1663 খ্রিস্টাব্দে মীর জুমলার মৃত্যুর পর অহোমগণ সন্ধির শর্ত ভঙ্গ করে কামরূপ পুনরধিকার করেন। এবার আসো সুবেদার শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ। অতঃপর সম্রাট আওরঙ্গজেব স্বীয় মাতুল আসফ খানের পুত্র শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ করেন। শায়েস্তা খান বঙ্গদেশের সুবাদার নিযুক্ত হয়ে লক্ষ্য করেন যে আরাকান রাজের মগ জলদস্যুরা পর্তুগিজদের সাহায্যে বঙ্গদেশের পূর্ব দক্ষিণে তাণ্ডব চালিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। শায়েস্তা খান তাদেরকে দমন করে আরাকান রাজ্য থেকে 1665 খ্রিস্টাব্দে সন্দ্বীপ এবং 1666 খ্রিস্টাব্দে চট্টগ্রামকে মুঘলদের অধিকারে আনেন। তিনি চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ। তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে, কিন্তু ইসলামাবাদ নামকরণ করেন কে? সুবেদার শায়েস্তা খান। এবং চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? ইসলামাবাদ। তিনি আরাকানের মগ জলদস্যু পর্তুগিজদের অত্যাচার থেকে পূর্ব দক্ষিণ বঙ্গের মানুষদেরকে নিষ্কৃতি দেন। সুবেদার শায়েস্তা খানের সুদীর্ঘ 30 বছরের শাসনকাল বাংলার ইতিহাসে গৌরবময় অধ্যায়। প্রসঙ্গক্রমে আমরা বলতে পারি তার শাসন আমলে বঙ্গদেশে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ইতিহাসে জনশ্রুতি রয়েছে। তাহলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার আমলে? সুবেদার শায়েস্তা খাঁর আমলে। এবার আসো উত্তর সীমান্ত নীতি। উত্তর সীমান্ত নীতি অর্থনৈতিক দিক দিয়ে সাম্রাজ্যের জন্য এটা বিপদ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। শক্তিশালী আফগানগণ ডাকাতি করে পাঞ্জাবের উত্তর পশ্চিম অঞ্চলে সমৃদ্ধ শহরগুলো লুণ্ঠন করে জীবিকা নির্বাহ করত। এর ভয়াবহ পরিস্থিতিতে সম্রাট উত্তর পশ্চিম সীমান্ত এলাকা নিরাপদ রাখার উদ্দেশ্যে প্রথমত পার্বত্য জাতিগুলোকে অর্থ প্রদান করে আনুগত্য লাভে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে সামরিক নীতি অনুসরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে ইউসুফজাই উপজাতি তাগুয়ের নেতৃত্বে তারা মুঘলদের বিরুদ্ধে কয়েকটি উপজাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে 5000 যোদ্ধা সহ সিন্ধু নদী অতিক্রম করে খাটক ও হাজারা আক্রমণ করে পেশোয়ারে ব্যাপক লুটতরাজ চালায়। সেগুলোকেও তিনি দমন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আফ্রিদি উপজাতিদের বিরুদ্ধে তিনি কি যে অভিযান নিয়েছিলেন সেটা আলোচনা করি। সম্রাট আওরঙ্গজেব আটকের ফৌজদার কালিম খান এবং সেনাপতি শমশির খান ও আমিন খানকে নির্দেশ করে মুঘল বাহিনীর নির্দয়ভাবে বিদ্রোহ দমন করেন। 1672 খ্রিস্টাব্দে আফ্রিদি উপজাতি তাদের নেতা আকমল খানের নেতৃত্বে বিদ্রোহ করে আকমল খান নিজেকে রাজা ঘোষণা করে রাজ মুকুট ধারণ ও নিজ নামে মুদ্রা চালু করেন। তাকে দমনের উদ্দেশ্যে সম্রাট কর্তৃক প্রেরিত মুঘল সেনাপতি আমিন খান মসজিদের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়ে পেশোয়ার আশ্রয় নেয়। মুঘলদের বিরুদ্ধে সাফল্যে আকমল খানের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। আটক থেকে কান্দাহার পর্যন্ত আফগানরা মুঘলদের বিরুদ্ধে জেগে ওঠে।
এরপরে দেখো তোমরা আফগানদের বিরুদ্ধে তাকে 1665 খ্রিস্টাব্দে তিনি রাজধানীতে ফিরে আসেন আফগানদেরকে দমন করে। এরপরে দেখো লক্ষ্য করে উত্তর পশ্চিম সীমান্ত নীতির ফলাফল। এখানে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ঘটেছিল। দাক্ষিণাত্যে সেনাবাহিনীর উত্তর পশ্চিম সীমান্তে নিয়োজিত থাকায় রাজপুত ও দাক্ষিণাত্যে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ঘটেছিল। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিশাল মুঘল সাম্রাজ্য সুষ্ঠু সুদৃঢ়ভাবে শাসনের উদ্দেশ্যে সম্রাট আওরঙ্গজেব পূর্বপুরুষদের ন্যায় দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। আওরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি সম্পর্কে ঐতিহাসিক এডওয়ার্ড গ্রেট বলেন, আওরঙ্গজেব was following the policy of aggressive imperialism initiated by Akbar in the 16th century and encouraged by his successors Jahangir and Shah Jahan. আওরঙ্গজেব ষোড়শ শতাব্দীর আকবরের অনুসৃত আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে এবং এ ব্যাপারে জাহাঙ্গীর ও শাহজাহানের নীতি তাকে উৎসাহিত করেছিল। এরপরে দাক্ষিণাত্যে তিনি যে অভিযান করেছিলেন সেগুলোর কতগুলো কারণ রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে সেগুলো পাবে। গুজাপুর গোলাপিন্ডা বিজয় একে একে 1682 খ্রিস্টাব্দে। এরপরে শিবাজির বিরুদ্ধে তিনি অভিযান করেছেন। জয়সিংহ দিলার খানকে মারাঠাদের বিরুদ্ধে তিনি প্রেরণ করেন। এরপরে শম্ভুজির বিরুদ্ধে তার অভিযান, রাজারামের বিরুদ্ধে অভিযান, তারাবাইয়ের বিরুদ্ধে তিনি অভিযান করেছেন। আওরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত মুঘল মারাঠা সংঘর্ষ অব্যাহত ছিল 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণগুলো তোমরা এখানে পাবে। মারাঠাদের জাতিগত বিশেষত্ব বৈশিষ্ট্য, যুদ্ধে তারা পরাজিত হলো, নিঃশেষিত হতো না এই দুদর্শ বাহিনী। দাক্ষিণাত্য নীতির ফলাফল। স্যার যদুনাথ সরকার বলেন, আপাত দৃষ্টিতে সকল কিছু লাভ করলেও তিনি প্রকৃতপক্ষে সকল কিছুই হারালেন। এ সময় হতেই তার পতনের সূচনা হয়। তো দাক্ষিণাত্য নীতির ফলাফল ভালোই ছিল না। দাক্ষিণাত্যের যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারায়। মারাঠাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ব্যর্থতায় মুঘল বাহিনীর সামরিক সক্ষমতা, দক্ষতা, আত্মপ্রত্যয় হ্রাস পায়। সম্রাট আওরঙ্গজেবের ধর্মীয় নীতি। তিনি ধর্মীয় দৃষ্টিতে পরিশুদ্ধ জীবন যাপন করতেন। সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনের ব্যাপারে তিনি ইসলামিক শরিয়া বিধান জারি করেন। দরবারে প্রচলিত ইসলামী শরিয়তের সাথে সামঞ্জস্যহীন আচার অনুষ্ঠান রীতিনীতি বন্ধ করেন। আমরা আগেই বলেছি নওরুজ এবং উৎসবের কথা রাজদরবারে তিনি নিষিদ্ধ করেন। সম্রাট আওরঙ্গজেবের ধর্মীয় নীতির প্রতিক্রিয়া সেখানে রয়েছে। আওরঙ্গজেবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসেছে। দারুল হারবকে ইসলামী হারবে দারুল ইসলামের রূপান্তরের অভিযোগ, এটা ছিল সত্য। তো যাই হোক, এবার আসো সম্রাট আওরঙ্গজেবের সতনামী বিদ্রোহ, জাট বিদ্রোহ, বুন্দেলখণ্ডের বিদ্রোহ, সব শেষে আমরা রাজকীয় পোশাকে আবৃত দরবেশ। প্রখর দ্বিশক্তির অধিকারী আওরঙ্গজেব হাফিজি কুরআন ছিলেন। ধর্ম তত্ত্ব ও ইসলামিক আইন শাস্ত্রে হাদিসে তার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত সরল এবং আড়ম্বরহীন জীবনযাপন করতেন। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। নিজ হস্তে কুরআন নকল এবং টুপি সেলাই ও বিক্রয় করে তিনি জীবিকা নির্বাহ করতেন। আবার বলছি, নিজ হস্তে কুরআন নকল ও টুপি সেলাই ও বিক্রয় করে তিনি জীবিকা নির্বাহ করতেন। স্যার যদুনাথ সরকারের মতে সম্রাট ব্যক্তিগত জীবনে কুরআনের বিধিবিধান সমূহ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ এবং এটি প্রত্যেকের উপর বলবৎ করা নিজ কর্তব্য বলে মনে করতেন। সুতরাং আমরা বলতে পারি যে সম্রাট আওরঙ্গজেব ভারতীয় উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তার চরিত্রে বহুমুখী গুণের সমাবেশ ঘটেছিল। একজন সুদক্ষ সেনাপতি, দক্ষ শাসক, নিরপেক্ষ বিচারক, অনাড়ম্বর আদর্শবাদী ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী সম্রাট ছিলেন। সমসাময়িক ঐতিহাসিকগণ রাজার পোশাকে আবৃত দরবেশ নামে তাকে আখ্যায়িত করেছেন।
ইতিহাসে সম্রাট আওরঙ্গজেব ন্যায়পরায়ণ সুদক্ষ শাসক ছিলেন। সম্রাট ছিলেন অত্যন্ত পরিশ্রমী। সাম্রাজ্যের সকল বিষয়ে তিনি স্বয়ং তত্ত্বাবধান করতেন এবং স্বহস্তে নির্দেশনামা স্বাক্ষর করতেন। তিনি প্রজাবৎসল শাসক ছিলেন। সম্রাট একদা ঘোষণা করেন, নিজের জন্য নয়, বরং অপরের জন্য পরিশ্রম করে, আবার বলছি, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। সম্রাটের ঘোষণাটা আবার লক্ষ্য করো, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। অর্থাৎ প্রজাদের সুখই তার সুখ। সম্রাট আওরঙ্গজেব কেবল একজন সুদক্ষ শাসক, কূটনীতিবিদ ছিলেন না। তিনি একজন সাহসী যোদ্ধা, সুনিপুণ সমরনায়ক ছিলেন। লেখনী ও তরবারি তার হাতে সমান দক্ষতায় শোভা পেত। He was as much of the pen as a master of the sword. তার কার্যাবলী সমর নীতির কারণে রাজ্যসীমা উত্তরে কাশ্মীর হতে দক্ষিণে তাঞ্জোর, পূর্বে বাংলা ও আসাম হতে পশ্চিমে কান্দাহার পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এবার আসো শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক। সম্রাট আওরঙ্গজেব একজন শিক্ষাবিদ এবং সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। ধর্মতত্ত্ব, নীতিবিদ্যা, ইসলামী আইনশাস্ত্র, আরবি ভাষা, ফার্সি সাহিত্যে তার অসাধারণ পাণ্ডিত্য, অগাধ ব্যুৎপত্তি ছিল। তার পৃষ্ঠপোষকতায় ফতোয়ায়ে আলমগীরি নামে প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ রচিত হয়। ফতোয়ায়ে আলমগীরি নামে প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ রচিত হয়। এটা তার ভারতের সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ বা ফতোয়া গ্রন্থ বলে অভিহিত। সম্রাটের অনুপ্রেরণায় কাফি খান মুনতাখাব আল জাবর, আলমগীরি নামা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। তার আমলে দিল্লি, থাট্রা, জৌনপুর, শিয়ালকোট প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। লাহোরে বাদশাহী মসজিদ, আওরঙ্গাবাদে স্বীয় স্ত্রী রাবি আল দৌবনির সমাধি অনুপম স্থাপত্যের সাক্ষ্য বহন করছে। এরপরে আসো, সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসে জিন্দা পীর বলে অভিহিত করা হয় কেন? অথবা প্রশ্ন থাকতে পারে, জিন্দা পীর বলে কাকে এবং কেন অভিহিত করা হয়? সম্রাট আওরঙ্গজেব ছিলেন মুসলিম ধর্মশাস্ত্রের সুপণ্ডিত।
তিনি মুসলিম আইনগুলোকে সংকলিত করে ফতোয়াই আলমগীরি নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। আজকে আমরা একবিংশ শতাব্দীর এই প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি, পৃথিবীতে যে শ্রেষ্ঠ আইনশাস্ত্র গ্রন্থ, মুসলিম আইনশাস্ত্র গ্রন্থ রয়েছে, এর মধ্যে অন্যতম হলো ফতোয়াই আলমগীরি। তিনি নিজ জীবনকে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করেন, প্রত্যহ জামাতে নামাজ আদায় করতেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধন পালন করতেন, মধ্য এশিয়ার বাদাখশানের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে তিনি শত্রু সৈন্যের আক্রমণ উপেক্ষা করে সালাত আদায় করেছেন। আবার বলছি, মধ্য এশিয়ার বালাক ও বাদাখশানের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে তিনি শত্রু সৈন্যের আক্রমণ উপেক্ষা করে সালাত আদায় করেছেন। পার্সিবেল স্পিয়ারের মতে, উত্তর ভারতে থাকার সময় 1658 থেকে 81 পর্যন্ত তিনি ছিলেন নিষ্ঠাবান সুন্নি। 1681 পর যখন দক্ষিণে চলেন, তখন থেকে তিনি মুসলিম ফকির দরবেশের মতোই জীবন কাটাতে থাকেন। এজন্য লোকে তাকে জিন্দা পীর বা জীবন্ত পীর বলে অভিহিত করত। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে সামরিক অভিযান এবং মারাঠা জাতির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত থাকার ফলে সম্রাটের স্বাস্থ্য ভেঙে পড়ে, তার পুত্ররা বিদ্রোহী হয়ে উঠলেন। দাক্ষিণাত্যে প্রবল মারাঠা শক্তি পুনরায় দুর্বল হয়ে উঠল। মুঘল সাম্রাজ্যের ভিত্তি শিথিলতর হতে লাগল। সাম্রাজ্যের আসন্ন পতনোন্মুখ পরিস্থিতির মধ্যে ভগ্ন হৃদয়, ভগ্ন স্বাস্থ্যে জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করে মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী 1707 খ্রিস্টাব্দে 3রা মার্চ শুক্রবার 90 বছর বয়সে আহমদনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সম্রাটের মৃতদেহ দৌলতাবাদে আনিত হয়, তথায় বিখ্যাত মুসলিম সাধক শেখ বুরহানুদ্দিনের সমাধির সন্নিকটে তাকে সমাহিত করা হয়। কিছু প্রশ্ন: কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? শিবাজির কোন উপাধি গ্রহণ করেছিলেন? সম্রাট আওরঙ্গজেবের পিতার নাম কি? সম্রাট আওরঙ্গজেব কোথায় জন্মগ্রহণ করেছেন? কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন? প্রিয় শিক্ষার্থীরা, মুঘল সাম্রাজ্যের পতনে আওরঙ্গজেবের দায়ভার কতটুকু? এ প্রশ্ন অনেক ঐতিহাসিক মনে করেন আওরঙ্গজেব খ্যাতিমান যুদ্ধবাজ, সুপণ্ডিত, কূটনীতিক হলেও শাসক হিসেবে তিনি সফল হতে পারেননি। তার গৃহীত নীতিমালাগুলো বিশাল মুঘল সাম্রাজ্যের পতনে বহুলাংশে দায়ী বলে মনে করেন অনেক ঐতিহাসিক। অভিযোগ করা হয় যে আওরঙ্গজেবের দাক্ষিণাত্যে ভ্রান্ত নীতি, তার দৃষ্টিভঙ্গি, ধর্মনীতি, রাজপুত নীতি, দাক্ষিণাত্য নীতির কারণে মুঘল সাম্রাজ্য নানা বিদ্রোহ সমস্যা দেখা দিয়েছিল। তাইলে যার ফলে সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে সম্রাট আওরঙ্গজেব ব্যক্তিকেন্দ্রিক ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা সন্দেহবাতিকতা তাকে এককেন্দ্রিক করে তুলেছিল। স্যার যদুনাথ সরকার বলেন,
নিজ হাতে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীকরণ তার সন্দিহান মনোভাবের ফলে রাজকর্মচারীরা সম্রাটের উপর অত্যধিক নির্ভরশীল হওয়ায় তাদের স্বাভাবিক উদ্যম কর্মদক্ষতা হারিয়ে ফেলেছিল। বয়স বৃদ্ধির কারণে সম্রাটের একার পক্ষে সব দিক সামলানো কঠিন ছিল। এমতাবস্থায় প্রশাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং মুঘল সাম্রাজ্য পতনের পথে ধাবিত হয়। তো সার্বিক বিচারে বলা যায় ব্যক্তিবিশেষের কোনো রাজনৈতিক পদক্ষেপ বা ভুল নীতি এককভাবে কোনো সাম্রাজ্যের পতনের কারণ হতে পারে না। সন্দেহ নেই সম্রাট আওরঙ্গজেবের কোনো কোনো নীতি সাম্রাজ্যের জন্য কল্যাণকর হয়নি, তারপরেও সাম্রাজ্যের পতনের দায়ভার তার উপর চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। আধুনিক গবেষকরা মনে করেন সে যুগের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক কাঠামোর দুর্বলতাই কর্মদক্ষতার মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। আর এ দুর্বলতার সূচনা আওরঙ্গজেবের সময় থেকে নয়, আওরঙ্গজেবের আগের থেকেই। আওরঙ্গজেবের কর্মদক্ষতা এ পতন প্রক্রিয়া প্রতিবাদ না হলেও তার দুর্বল উত্তরাধিকারীদের সময় তা স্পষ্ট এবং সাম্রাজ্য দ্রুত পতনের দিকে যায়। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেবের ধর্মনীতিগুলো মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ আমরা আলোচনা করলাম। তোমাদেরকে কিছু কাজ দেই, লক্ষ্য করো। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করতে চাই। সম্রাট শাহজাহান যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল? উত্তর 90 বছর। পরের প্রশ্ন, জিন্দা পীর কাকে বলা হয়? মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরকে জিন্দা পীর নামে অভিহিত করা হয়। 1681 খ্রিস্টাব্দের পর যখন দক্ষিণে চলে আসেন উত্তর থেকে, তিনি মুসলিম ফকির দরবেশের মতোই জীবন কাটাতেন। আলোচনায় বলেছি তোমাদেরকে যে তিনি নিজ জীবনকে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে পরিচালিত করেন, জামাতে প্রত্যহ নামাজ আদায় করতেন। এরপরে বলেছি তোমাদেরকে যে নিজ হাতে টুপি সেলাই এবং কোরআন মাজিদ নকল করে জীবিকা নির্বাহ করতেন। এই সমস্ত কারণে তাকে জিন্দা পীর বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময়ে সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ রচনা করা হয়, কি নাম তার? আমরা বলবো যে সম্রাট আওরঙ্গজেব আলমগীর ধর্মতত্ত্ব, ইসলামী আইনশাস্ত্র, আরবি ফার্সি সাহিত্যে তার অগাধ ব্যুৎপত্তি ছিল। তারই পৃষ্ঠপোষকতায় ও প্রেরণায় ভারতের অন্যতম সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ ফতোয়ায়ে আলমগীরি রচিত হয়। সুতরাং ফতোয়ায়ে আলমগীরি কার সময়ে রচনা করা হয়? আওরঙ্গজেব আলমগীরের, সম্রাট আওরঙ্গজেব আলমগীর। সম্রাট
আওরঙ্গজেব আলমগীরের একটা বিখ্যাত উক্তি, কোন উক্তিটি তার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয়? নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক আমি প্রেরিত হয়েছি। তাইলে প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। প্রশ্ন, তিনি জীবিকা নির্বাহ করতেন কিভাবে? স্লাইডে দেখো লেখা আছে, কোরআন নকল এবং টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। কোরআন নকল করে এবং টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। পরের প্রশ্ন, একজন শিখ গুরু তেগ বাহাদুরকে বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হত্যা করা হয়। কত খ্রিস্টাব্দে? 1675 খ্রিস্টাব্দে। 1675 খ্রিস্টাব্দে শিখ গুরুকে হত্যা করেন। প্রশ্ন, সম্রাট শাহজাহান পুত্র আওরঙ্গজেব আলমগীর মারাঠাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। শিবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সর্বশেষে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত যে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত ছিল, নাম কি? মারাঠা বিদ্রোহ। মারাঠা বিদ্রোহ তার মৃত্যুকাল পর্যন্ত বলবৎ ছিল। শম্ভুজির মৃত্যুর পর শিবাজির কনিষ্ঠ পুত্র রাজারাম মুঘলদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মুঘল বাহিনীকে ব্যতিব্যস্ত করেছিলেন। 1690 খ্রিস্টাব্দে এক যুদ্ধে মুঘল সেনাপতি পরাজিত হয়ে মারাঠাদের হস্তে বন্দী হন। সেই মুঘল সেনাপতির নাম কি? স্লাইডে দেখো, তোমরা দেখা যাচ্ছে রুস্তুম খাঁ। সেই মুঘল সেনাপতির নাম হলো রুস্তুম খাঁ। 1663 খ্রিস্টাব্দে কোন এক রাত্রিতে শিবাজির অতর্কিত আক্রমণে শায়েস্তা খান স্বীয় পুত্রকে এবং হাতের একটি আঙ্গুল হারিয়ে কোনোভাবে আত্মরক্ষা করেন। তখন সম্রাট তাকে দাক্ষিণাত্য থেকে প্রত্যাহার করে সুবেদার শায়েস্তা খাঁকে সুবেদার নিযুক্ত করেছিলেন। কোথায়? উত্তর, বাংলার সুবেদার। বাংলার সুবেদার নিযুক্ত করেছিলেন। সবশেষে তোমাদের মঙ্গল কামনা করে তোমরা ভালো থেকো।
সুস্থ থেকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি এখানেই ঘোষণা করলাম। থ্যাঙ্কস অল অফ ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পলাশীর যুদ্ধের পর যেহেতু ইংরেজরা নবাবের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন ছিল এদেশের সাধারণ মানুষের জীবনে এক চরম বিপর্যয়কর অবস্থা। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন নিয়ে আলোচনা করব। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন। তোমরা ছবিতে বাম দিকে রবার্ট ক্লাইভের ছবি দেখছো। তাইলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন। দ্বৈত শাসন বলতে কি বোঝায়, দ্বৈত শাসনের ফলাফল এবং প্রভাব, এর সাথে 76-এর মন্বন্তর, এ তিনটি বিষয়ে তোমরা শিকনফল হিসেবে ব্যাখ্যা করতে পারবে। দ্বৈত শাসনের অর্থ হলো দুজনের শাসন। স্বভাবতই প্রশ্ন আসে যে দ্বৈত শাসন বলতে কি বোঝায়। দ্বৈত শাসন ব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ। বাংলার আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল নবাবের হাতে। কোম্পানি দেওয়ানি পেলেও নিজ হাতে রাজস্ব আদায়ের দায়িত্ব না রেখে নায়েবে নাজিম রেজা খানের হাতে দেয়। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলার দিওয়ানি লাভ করেন এবং বাংলার নবাবকে বৃত্তিভোগীতে পরিণত করে এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ইতিহাসে লর্ড ক্লাইভের এ শাসন ব্যবস্থাকেই দ্বৈত শাসন নামে অভিহিত করা হয়। দ্বৈত শাসনের অর্থ হলো দুজনের শাসন। এ ব্যবস্থায় নিজামতি বা বাংলার আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। তাইলে দ্বৈত শাসনের অর্থ আমরা বললাম দুজনের শাসন। এ ব্যবস্থায় নিজামতি বা বাংলার আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। বাংলার রাজস্ব আদায়, অন্যদিকে দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি জায়গার বিবাদ সম্পর্কিত কোম্পানির উপর ন্যস্ত হয়। অর্থাৎ বাংলা শাসনের দায়িত্ব দুটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়াই হচ্ছে দ্বৈত শাসন। একটু পর্যবেক্ষণ যদি আমরা গভীরভাবে করি তাহলে দেখব যে প্রকৃতপক্ষে পূর্ণ ক্ষমতাই চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কারণ কোম্পানি দিওয়ানি পেলেও নিজ হাতে রাজস্ব আদায়ের দায়িত্ব না রেখে
নায়েবে নাজিম রেজা খান, এটা একটু সংশোধন তোমরা করবে যে রেজা খানের হাতে দেয়। অন্যদিকে নবাবের কাগজে নিজামতি দায়িত্ব থাকলেও হাতে কলমে তা নায়েবে নাজিম রেজা খানের হাতে চলে যায়। এই রেজা খান ছিলেন কোম্পানির অনুগত কর্মকর্তা বা সেবাদাস। কাজেই মূল ক্ষমতা আমরা বললাম কোম্পানির হাতেই। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিরেক্টর্স কাউন্সিল দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত করে রবার্ট ক্লাইভকে এদেশে পাঠায়। এবার কোম্পানি যাতে তার মৌলিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ চরিত্র না হারায় সেদিকে তিনি দৃষ্টি দেন। তিনি বুঝতে পারেন যে যদি কোম্পানি সরাসরি অযোধ্যা দিল্লির উপর আধিপত্য স্থাপন করে তাহলে কোম্পানিকে ভৌগোলিক সাম্রাজ্যের পথে পা বাড়াতে হবে। কিন্তু কোম্পানির তৎকালীন পরিস্থিতিতে ক্লাইভ ভৌগোলিক সাম্রাজ্যবাদের পক্ষপাতী ছিলেন না। আমরা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রেক্ষাপটটা আলোচনা করতে চাচ্ছি। তাই তিনি আপাতত শুধু বাংলা, বিহার, উড়িষ্যায় কোম্পানির আধিপত্যকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে নবাব সুজাউদ্দৌলার সাথে সন্ধি স্বাক্ষর করেন এবং সন্ধির শর্ত অনুযায়ী নবাব সুজাউদ্দৌলাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। বিনিময়ে নবাব কোম্পানিকে 50 লক্ষ টাকা যুদ্ধের ক্ষতিপূরণ এবং কারা ও এলাহাবাদ জেলা দুটি কোম্পানিকে ছেড়ে দেন। এ চুক্তির শর্তানুসারে কোম্পানি এখন থেকে রাজস্ব আদায় করবে এবং বাংলার নাবালক নবাব নাজিমুদ্দৌলাকে শাসন কার্য পরিচালনার জন্য বার্ষিক 53 লক্ষ টাকা প্রদান করবে। এছাড়া 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানে সম্মত হয়ে কোম্পানি বাংলার দিওয়ানি লাভ করে। এবার এসো দ্বৈত শাসনের ফলাফল বা প্রভাব সম্পর্কে তোমরা জানতে পারবে এই আলোচনা থেকে। রাজনৈতিক প্রভাবটা কি ছিল? দ্বৈত শাসন ছিল বাস্তবতা বিবর্জিত অভিনব শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা তৎকালীন বাংলার মানুষের রাজনৈতিক অর্থনৈতিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল, যার ফলে বাংলা তথা ভারতবর্ষে জনজীবন নানা প্রভাব পড়েছিল। প্রথমত, ক্লাইভের দ্বৈত শাসনে নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না। অর্থের জন্য নবাবকে কোম্পানির দিকে তাকিয়ে থাকতে হতো। অন্যদিকে কোম্পানির হাতে প্রচুর টাকা ছিল না, কিন্তু কোম্পানির স্বার্থপর কর্মচারীরা প্রয়োজনীয় দায়িত্ব পালন থেকে যথারীতি বিরত থাকায় সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। দ্বৈত শাসন ব্যবস্থা অনুযায়ী কোম্পানির কোনো দায়িত্ব ছিল না। কোম্পানির দুর্নীতিপরায়ণ কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে প্রশাসন সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়ে। দ্বৈত শাসন অনুসারে বাংলা, বিহার, উড়িষ্যার অর্থনৈতিক দায়-দায়িত্ব ন্যস্ত হয়। বাংলা, বিহার, উড়িষ্যার অর্থনৈতিক দায়-দায়িত্ব ন্যস্ত হয়। কোম্পানির কর্মচারী ও বণিকেরা রাতারাতি প্রশাসক হিসেবে আবির্ভূত হয়। এসব তথাকথিত প্রশাসকদের ভারতীয় রাজস্ব রীতিনীতি সম্পর্কে কোনো ধারণা না থাকায় ইংল্যান্ডের রীতিনীতি ভারতে প্রয়োগ করতে থাকেন। এতে প্রশাসনিক জটিলতা মারাত্মক আকার ধারণ করে। এর ফলে কোম্পানির সাথে নবাবের দূরত্ব বেড়ে যায়। পি.ই. রবার্টস বলেন, বাংলার নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল খুবই জটিল এবং দুর্ভেদ্য। বৈদেশিক নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য নবাবকে কোম্পানির সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়। দিওয়ানি লাভের পর কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব সরাসরি আদায় করার ক্ষমতা অর্জন করে। তাছাড়া নায়েব সুবাদার নিয়োগ করার ক্ষমতা কোম্পানির হাতে থাকায় নিজামতের সাধারণ প্রশাসনের উপর কোম্পানির চরম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। দ্বৈত শাসনের ফলে রাজনৈতিক পরোক্ষভাবে প্রশাসনিক ক্ষমতা লাভের সাথে সাথে কোম্পানির কর্মচারীদের অবৈধ ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার লাভ করে। একই সাথে এদেশে দুর্নীতি চরম আকার ধারণ করে। ষষ্ঠত, দ্বৈত শাসনে নবাবের পক্ষে রেজা খান নিজামতের দায়িত্ব লাভ করলেও কোম্পানির নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। তাছাড়া রেজা খান রাজস্ব আদায়ের ব্যাপারে তৎপরতা দেখালেও আইন শৃঙ্খলা রক্ষায় চরম অবহেলা প্রদর্শন করেন। দেশে চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পেয়ে জনজীবনে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় নেমে আসে। এবার আসো আমরা অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করি।
দেশের সম্পদ কমতে থাকে। প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ দ্বৈত শাসনের নির্মম বলি হয়। এদেশের অর্থনৈতিক জীবন রাজস্ব আদায়ের ব্যাপারে নায়েব সুবাদারদের উৎপীড়ন অত্যাচার এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। পলাশির যুদ্ধের পর থেকে এদেশের সম্পদ কমতে থাকে, এদেশের সম্পদ বিদেশে পাচার হতে থাকে। এরপরে বলবো অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি, রাজস্বের হার প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে। আলীবর্দী খানের আমলে পূর্ণিমা জেলার বাৎসরিক রাজস্ব সেখানে 4 লক্ষ টাকা ছিল, সেখানে 1769 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকায় উন্নীত হয়। তাহলে 4 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকায়। দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ টাকা হতে বৃদ্ধি পেয়ে 17 লক্ষ টাকায় উন্নীত হয়। এভাবে জোর জবরদস্তি রাজস্ব আদায় এবং অত্যাচার উৎপীড়ন বাংলার মানুষের জীবন চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বণিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়। ইংরেজ বণিকরা দস্তকের ব্যাপক অপব্যবহার করলে প্রতিযোগিতায় দেশীয় বণিকরা পরাজিত হতে বাধ্য হয়। ফলে তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে নিতে থাকে। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার ঐতিহ্যবাহী রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ডের বেশি দামের রেশম বস্ত্র শিল্পকে বাংলার প্রতিযোগিতা থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার বাংলা থেকে কেনা সস্তা দামের মুর্শিদাবাদী রেশমের কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করেন। এভাবে রেশম শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। রবার্ট ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার কুখ্যাত আমিলদারি প্রথার উদ্ভব ঘটে। কোম্পানি নায়েবে নাজিম অথবা আমিলদের মধ্যে রাজস্ব আদায় করত। আমিলরা আবার জেলার যে জমিদার সর্বাধিক রাজস্ব দিতে রাজি হতো তাকে দায়িত্ব দিত। আমিলরা রাজস্ব খাতে বাড়তি কর আদায় করত। এতে মানুষের অর্থনৈতিক জীবনে চরম বিপর্যস্ত চলে আসে। দ্বৈত শাসন ব্যবস্থার নেতিবাচক প্রভাব বাংলার তাঁত শিল্পের উপর পড়ে। কোম্পানির কর্মচারীদের গোমস্তা এবং পেয়াদারের নির্যাতনের ফলে বাংলার তাঁতিরা কোম্পানির কর্মচারীদের কাছে কত চড়া মূল্যে কাপড় বিক্রি করতে বাধ্য হয়। অথচ নির্যাতনের কারণে ক্রমান্বয়ে তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম তোমাদেরকে 76-এর মন্বন্তর কি, তাও তোমরা আজকের শিখন ফলে বলতে পারবে। 76-এর মন্বন্তর রবার্ট ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের ফলে এবং প্রাকৃতিক কারণে বাংলার মহা দুর্ভিক্ষ বা 76-এর মন্বন্তর সৃষ্টি হয়। এতে মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। লক্ষ লক্ষ লোক দুর্ভিক্ষ মহামারীতে মৃত্যুবরণ করেছিল। ঐতিহাসিক আর.সি. মজুমদারের মতে দেশ যখন নানা অত্যাচার উৎপীড়ন দুর্নীতি হতাশা জর্জরিত তখন 1770 খ্রিস্টাব্দে বাংলা 1176 সনে বাংলায় এক মারাত্মক দুর্ভিক্ষ ঘটেছিল বলে একে 76-এর মন্বন্তর নামে ইতিহাসে আখ্যায়িত করা হয়েছে। ডব্লিউ হান্টারের মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের কর্মচারীদের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের প্রভাব বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। মোট কথা, ক্লাইভের দ্বৈত শাসন ইংরেজ স্বার্থের অনুকূল হলেও ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। 1765 খ্রিস্টাব্দে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন এবং বাংলার নবাবকে ভৃত্যভূমিতে পরিণত করে এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ইতিহাসে লর্ড ক্লাইভের শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন নামে পরিচিত হয়। সারসংক্ষেপে আমরা বলবো, পলাশির যুদ্ধে বিজয়ের পর ইংরেজ বেনিয়ারা এদেশে আধিপত্য বিস্তারের যে প্রয়াস শুরু করেছিল, তাদের দিওয়ানি দ্বৈত শাসন লাভের মধ্য দিয়ে তা পূর্ণতা লাভ করে। লর্ড ক্লাইভ এদেশে এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেন, যার মূল উদ্দেশ্য ছিল কোম্পানিকে শক্তিশালী করে সম্রাট ও নবাবকে ক্ষমতাহীন করে তোলা। এতে দিওয়ানি দেশ রক্ষার ব্যবস্থা থেকে কোম্পানির হাতে, বিচার শাসনভার থাকে নবাবের হাতে। এরই নাম দ্বৈত শাসন ব্যবস্থা। এই ব্যবস্থায় কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব। দ্বৈত শাসন ব্যবস্থা এদেশের জন্য কল্যাণের চেয়ে অকল্যাণই বয়ে এনেছে বেশি। ক্ষমতা পেয়েই কোম্পানির কর্মচারীরা দেশের মানুষের উপর রাজস্বের জন্য নানাভাবে
অত্যাচার উৎপীড়ন করত, কিন্তু নবাবের হাতে কোনো ক্ষমতা না থাকায় এর বিচার সম্ভব হয়নি। ফলে দেশের ব্যবসা বাণিজ্য কৃষি শিল্পের দারুণ ক্ষতি হয়। সামগ্রিকভাবে কৃষির অবনতি, উপরন্তু অনাবৃষ্টির ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় 1176 সনে দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ইতিহাসে এই দুর্ভিক্ষের নাম ছিল 76-এর মন্বন্তর। অবশেষে এর কুফলের প্রেক্ষিতে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়। আবার বলছি, এর কুফলের প্রেক্ষিতে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, মূল্যায়নে চলে আসি। ইতিহাসে 76-এর মন্বন্তর কেন হয়েছিল তা তোমরা চমৎকার এই আলোচনায় দেখলে। এরপরে আসো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ কিভাবে হয়েছিল, বাংলায় কোম্পানি এবং ঔপনিবেশিক শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তা তোমরা দেখলে। আজকের ক্লাসে তোমরা দিওয়ানি বলতে কি বোঝায়, ক্লাইভ কিভাবে দিওয়ানি লাভ করলেন তা তোমরা দেখলে। ক্লাইভের দিওয়ানি লাভের ফলাফল সম্পর্কেও আমরা আলোচনা করলাম। এখন কিছু প্রশ্ন আমরা সংক্ষেপে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিতে চাই, যে ইংরেজগণ সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা লাভ করে, এ প্রসঙ্গে বলা দরকার যে মুঘল শাসনতন্ত্রে প্রদেশ শাসনের জন্য সমপর্যায়ের পদের বিধান ছিল কয়টি? 2টি সমপর্যায়ের বিধান ছিল, একটি হলো সুবাদারি আর আরেকটি হলো দিওয়ানি। তো সুবাদার ও দেওয়ানের জবাবদিহিতা, সুবাদার দিওয়ান উভয় ব্যক্তি সরাসরি দিল্লি সম্রাটের নিকট ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে বাধ্য ছিলেন। তারা একে অপরকে প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা করতেন, কিন্তু একে অন্যকে তার অধীন করতে পারতেন না। সুবাদার দায়িত্ব ছিল বিচার, প্রতিরক্ষা, সাধারণ প্রশাসন পরিচালনা। দিওয়ানের দায়িত্ব ছিল মূলত রাজস্ব বা খাজনা শাসন। তাই দিওয়ানি লাভের অর্থ রাজস্ব আদায়ের কর্তৃত্ব লাভ করা। কোন প্রাদেশিক শাসনকর্তা যেন স্বেচ্ছাচারী স্বাধীনতাকামী হয়ে না পড়ে, সে উদ্দেশ্যে ক্ষমতা বিভাজনের ব্যবস্থা ছিল। প্রশাসনিক দক্ষতা অর্জনও ছিল এই ব্যবস্থার আর একটি লক্ষ্য। মুর্শিদ কুলি খানের 1717 খ্রিস্টাব্দে সুবাদারি লাভ পর্যন্ত সুবাদারি ও দিওয়ানের পদ পৃথক পৃথক ব্যক্তির উপর ন্যস্ত ছিল। মুর্শিদ কুলি খানই প্রথম যিনি মুঘল শাসনতান্ত্রিক প্রথা ভঙ্গ করে দিওয়ানের পদটিও নিজে দখল করে নেন, কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রের দুর্বলতার সুযোগে মুর্শিদ কুলি খানের পরবর্তী আর সব সুবাদারগণই সুবাদারি ও দিওয়ানি পদ একত্রীভূত রাখেন। পলাশির যুদ্ধের পর হতে কোম্পানি ছিল দেশের হর্তাকর্তা। কোম্পানির রাজনীতি তথা সমগ্র উপমহাদেশের রাজনীতি এমনভাবে পরিবর্তিত হচ্ছিল যে সুবে বাংলা আবার আগের মতো বেশি করে রাজস্ব কেন্দ্রে পাঠাবে, দিল্লিতে পাঠাবে, এমন আশা সম্রাট শাহ আলম ছেড়েই দিয়েছিলেন। এ পরিস্থিতিতে সম্রাট কয়েকবার কোম্পানিকে বাৎসরিক কিছু উপঢৌকনের বদলে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি গ্রহণের জন্য অনুরোধ করলে কোম্পানি তা প্রত্যাখ্যান করে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাইভ কিভাবে দিওয়ানি লাভ করলেন তা তোমরা দেখলে, যে 1707 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর সুবে বাংলা প্রায় স্বাধীনভাবে শাসিত হতে থাকে। মারাঠা উৎপাতের কারণে আলীবর্দী খান কেন্দ্রকে রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন। সিরাজউদ্দৌলা ও মির্জাফরের আমলে কেন্দ্রকে রাজস্ব দেয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে বক্সার যুদ্ধের পর কোম্পানির কর্মচারীদের মধ্যে দুর্নীতি বিশৃঙ্খলা চরমে উঠলে বাংলার রাজনৈতিক পরিবেশ খারাপ হলে ইংরেজ সরকার ভীত হয়ে পড়লেন। ফলে ইংল্যান্ডের কর্তৃপক্ষ কোম্পানির দুর্নীতি দমন স্বার্থ বৃদ্ধির জন্য পুনরায় ক্লাইভকে লর্ড উপাধি দান করে বাংলায় দ্বিতীয়বার প্রেরণ করেন 1765 এবং 1767 খ্রিস্টাব্দে। তাহলে এদেশে এসেই তিনি মীর কাসিমের মিত্র শক্তি অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং দিল্লি সম্রাট শাহ আলমের সাথে প্রতি নজর দেন। বক্সার যুদ্ধে ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা এবং কারাও এলাহাবাদ জেলা দুটি পেয়ে অযোধ্যার নবাবের সাথে মিত্রতা স্থাপন করেন। তারপর তিনি দিল্লির
দুর্বল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে সন্ধি স্থাপন করেন। ক্লাইভ কারা এলাহাবাদ জেলা দুটি বাৎসরিক ২৪ লক্ষ টাকা কর প্রদানের বিনিময়ে সম্রাটের নিকট হতে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করলেন। ১৭৬৫ খ্রিস্টাব্দের ১২ আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি সনদ লাভ করে। এভাবে কোম্পানি বাংলার নবাবকে বার্ষিক ৫৩ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোম্পানির রাজনৈতিক বিজয় এতক্ষণ আমরা দেখলাম যে কোম্পানি কিভাবে তাদের ফলাফল এবং গুরুত্বের মধ্যে আমরা আলোচনা করেছি। দিওয়ান লাভ ছিল কোম্পানির জন্য এক বিরাট রাজনৈতিক বিজয়। এর ফলে সম্রাট এবং নবাব একেবারে ক্ষমতাহীন হয়ে ইংরেজদের হাতের পুতুল হয়ে যান। নবাবের না সুবাদার না দিওয়ানের দায়িত্ব ছিল, রাজস্ব আদায়ের অধিকার ছিল না, ছিল সেনাদল রাখার মতো কোনো অর্থবল। নবাবকে নামমাত্র সিংহাসনে বসিয়ে রেখে কোম্পানি সকল ক্ষমতা অধিকার করে নেয়। ফলে বাংলায় আইনত ও কার্যত ব্রিটিশ শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। ছবিতে লক্ষ্য করো, লর্ড ক্লাইভ কোর্ট অফ ডিরেক্টরস কে আরো জানান যে এই উদ্বৃত্ত রাজস্ব কোম্পানির গোটা বাণিজ্য বিনিয়োগের জন্য যথেষ্ট। ফলে দেওয়ানি লাভের আগে এদেশে বাণিজ্য করার জন্য ইউরোপ হতে কোম্পানি যে বিপুল পুঁজি নিয়ে আসতো তা দিওয়ানি লাভের পর বন্ধ হয়ে যায় এবং ব্যবসার সমস্ত পুঁজি প্রদেশের রাজস্ব হতেই সংগ্রহ করা হয়। এইভাবে এদেশের উপর কিভাবে অর্থনৈতিক শোষণ করা হলো এবং এদেশের অর্থনৈতিক মেরুদণ্ড কিভাবে ভেঙে দেওয়া হলো, বাংলার সম্পদ ইংল্যান্ডে কিভাবে পাচার হলো, এই বিষয়গুলো তোমরা পরিচ্ছন্নভাবে দেখতে পেলে। তাহলে দিওয়ানি বলতে কি বুঝো? তোমরা বলতে পারবে দিওয়ানি বলতে কি বুঝায়? এতক্ষণ আমরা আলোচনা করলাম। আলোচনার পরিসমাপ্তিতে আমরা সারসংক্ষেপে বলবো, যুদ্ধের পর বাংলা তথা উপমহাদেশের ইংরেজদের দিওয়ানি লাভ ইংরেজ প্রভুত্ব স্থাপনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা। মীর কাসিমের নবাবী লাভের আগেই ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান, কিন্তু ইংল্যান্ড কর্তৃপক্ষ এদেশে কোম্পানির দুর্নীতি দমনের ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আবার তাকে লর্ড উপাধিতে ভূষিত করে দ্বিতীয়বার এদেশে প্রেরণ করে। ক্লাইভ বাংলায় এসে দেখেন যে বক্সারের যুদ্ধে ত্রিপক্ষীয় শক্তিকে অপ্রত্যাশিতভাবে পরাজিত করার ফলে কোম্পানির এক শ্রেণীর কর্মকর্তারা বাংলা ছাড়াও যুদ্ধ দিল্লিতে আধিপত্য স্থাপনের কথা ভাবছে। ক্লাইভ অত্যন্ত বাস্তববোধ সম্পন্ন বিচক্ষণ লোক ছিলেন। অবশেষে তিনি দিওয়ানি লাভের মাধ্যমে ব্রিটিশ শক্তিকে দেশে প্রতিষ্ঠিত করেন। ইংরেজদের এই দিওয়ানি লাভ করাকে বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে এবং এর সূত্র ধরে রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের সনদ বলা যেতে পারে। ইংরেজরা উপমহাদেশে প্রায় ২০০ বছর শাসন করে। অনেক ঐতিহাসিকরা ইংরেজদের এই দিওয়ানি লাভ করাকে ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা বলে বর্ণনা করেছেন। ইংরেজদের দিওয়ানি লাভের ফলাফল কি ছিল, এই বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনার পরিসমাপ্তিতে এটুকুই বলতে পারি যে ক্লাইভের দ্বৈত শাসন নীতির ফলে এদেশে রাজনৈতিক জীবনে এবং অর্থনৈতিক ক্ষেত্রে চরম বিপর্যয় নেমে এসেছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি এখানেই ঘোষণা করা হলো। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।